আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পরিবেশ রসায়নের পর্ব 2-তে। আমরা আজকে পরিবেশ রসায়নের পর্ব 2 দেখব আমাদের অল ইন ওয়ান সিরিজে। যেই সিরিজে আমরা হচ্ছে যে বেসিক সিকিউ এমসিকিউ সব কিছু কভার করতেছি। আগে বেসিক দেখব, শেষের দিকের ক্লাসগুলোতে আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করব। সো এইগুলো হচ্ছে কম্প্যাক্ট টাইপের ক্লাস, যে কম্প্যাক্ট টাইপের ক্লাসের মাধ্যমে তুমি ইচ অ্যান্ড এভরিথিং গুছিয়ে নিতে পারবা ইনশাল্লাহ আমার সাথে। সো আল্লাহ ভরসা তোমাদের সাথে এই ক্লাসগুলোতে সব কিছু গুছিয়ে যাবে। সো চলো আমরা দেরি না করে আজকে ক্লাস শুরু করি। তার আগে আমরা একটু দেখার চেষ্টা করব তোমরা কে কোথা থেকে জয়েন করছো। আমি যেহেতু এই ক্লাসগুলো পরবর্তীতে ইউটিউবে দিব, এই জন্য আমি ক্লাসে তোমাদের সাথে অন্য বিষয়ে খুব বেশি কথা বলি না। আমি চেষ্টা করি টু দ্য পয়েন্টে তোমাদের সাথে ক্লাসগুলো একদম গুছিয়ে নিতে। সো ইনশাল্লাহ আজকের ক্লাসটি চমৎকার হবে আশা করতেছি। কমেন্ট দেখতেছো? তোমার ফোনটা একটু আমাকে দিও, আমি নিজে একটু দেখি ওদের কমেন্টগুলো দেখে হচ্ছে যে তারপরে আমরা ক্লাসে চলে যাই। ওকে, আমাদের সাথে অলরেডি অনেকে জয়েন করে ফেলছো। আমাদের সবাইকে আমাকে আসসালামু আলাইকুম জানিয়েছো। ওয়ালাইকুম সালাম। তোমাদের সবাইকে ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই কেমন আছো, কে কোথা থেকে জয়েন করছো আমাকে একটু জানাও। আর হচ্ছে যে আমরা দেরি করব না, আমরা হচ্ছে যে দ্রুতই 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 হচ্ছে যে সাউন্ড ঠিক আছে, দ্রুতই আমরা হচ্ছে ক্লাসে চলে যাব। এটা আমার কাছে থাক। দ্রুতই আমরা হচ্ছে যে ক্লাসে চলে যাব। হোয়াই? কারণ হচ্ছে আজকে ক্লাসটিতে আমাদের অনেক কিছু পড়াশোনা করা লাগবে এবং খুব বেসিক থেকে ধরে 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 বিল্ড করা লাগবে। আজকে আমরা টপিক একটু কম রাখবো, বাট ইনশাল্লাহ ধরে 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 বিল্ড করার চেষ্টা করব। ধরে ধরে বিল্ড করার চেষ্টা করব। টপিক একটু কম রাখবো, বাট ধরে ধরে বিল্ড করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো দেরি না করে চলো আমরা শুরু করি আজকের ক্লাসটা। ভাইয়ের জন্য দোয়া করিল। আমি আজকে দুপুরেই তোমার বাইরে থেকে ঢাকাতে আসছি। আমি একটু ঢাকার বাইরে গেছিলাম 2 দিনের জন্য। বেশ কিছু বিজনেস মিটিং ছিল, বেশ কিছু কাজ ছিল। তো এসে আবার হচ্ছে যে আমার একটু অ্যালার্জি প্রবলেম আছে। এসে দুপুরে আরেকটা মিটিং করে ওনাদের সাথে কাচ্চি টাচ্চি খাইয়ে আমার মুখ টুক ফুলে অবস্থা খারাপ, অ্যালার্জিক রিয়াকশন হয়েছে। সো অল্প অল্প কয়েকটা টপিক পড়াবো, বাট চেষ্টা করবো ডিপ ডাইভ করতে, কেমন? সো চলো আমরা দেরি না করে শুরু করি। বেশি কথা বললে যারা পরবর্তীতে ক্লাস দেখবে তারা আবার বিরক্ত হবে। ওকে, সো আজকে আমাদের প্রথম টপিক কি আছে? টপিক 5 আছে প্রথমেই। গতকালকে ক্লাস পর্যন্ত আমরা টপিক 4 পর্যন্ত দেখছিলাম। টপিক 4-এ আমাদের চার্লসের সূত্র ছিল। আজকে আমাদের প্রথম টপিকই হচ্ছে টপিক 5, যেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র এবং গেলুসাকের সূত্র। গেলুসাকের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র, এই দুইটা সূত্র দেখো আমরা একটা টপিকের ভিতরে রাখছি। বিকজ আমাদের যেই গ্যাসের ফর্মুলাগুলো আছে এর ভিতরে বয়েল এবং চার্লসের সূত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং অ্যাভোগাড্রো গেলুসাকের সূত্র এগুলো কম গুরুত্বপূর্ণ। এই জন্য দুইটা ফর্মুলাকে একত্রিত করে দিছি একটা টপিকের ভিতরে। এখানে আমরা হচ্ছে যে জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুকে অ্যানালাইসিস করব। এরপরে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ এবং সমন্বয় সূত্র আছে, যেগুলো আবার আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা সমন্বয় সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ ওই পার্টটা দেখবো এরপরে যে। ওকে, সো এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। আশা করি আমরা বুঝতে পারছি এই হচ্ছে বেসিক কাহিনী। সো চলো আমরা দেরি না করে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে অ্যাভোগাড্রো সূত্র এবং গেলুসাক দেখি। তো প্রথমে আসো আমরা গেলুসাকের দিকে যদি যাই। গেলুসাক হচ্ছে একজন বিজ্ঞানী, তিনি একটা সূত্র দিছেন, সেই সূত্রটাকে আমরা গেলুসাকের সূত্র বলি। তো নামটা আগে ভালো করে খেয়াল রাখবা যে আমাদের এখানে ফর্মুলা দিবে হচ্ছে বিজ্ঞানী গেলুসাক। গেলুসাক। সো গেলুসাক ইনি যেই ফর্মুলাটা দিছেন, বেসিক্যালি এই ফর্মুলাটা কিসের সাথে কি? তো আমাদের বেসিক প্রবলেম যেটা হয়, আমরা বয়েল চার্লস এগুলা পড়ে আসার পরে গেলুসাকটা উল্টায় পাল্টায় ফেলি। এজন্য আমি কি করি, আমি সবসময় বয়েল এবং চার্লসকে আগে মনে রাখার চেষ্টা করি, এটাকে ফিক্স করি, এটাকে মুখস্থ করে ফেলি, তাহলে আমার গেলুসাক অটোমেটিক মনে থাকে। ব্যাপারটা কি দেখো, বয়েলের সূত্র কি ছিল? বয়েলের সূত্র বেসিক একটু জাস্ট নোট করি সাইডে। বয়েলের সূত্র ছিল হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। বয়েলের সূত্র কি ছিল? ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। তারপর হচ্ছে চার্লস ছিল, তাই না? তারপর হচ্ছে চার্লস ছিল। চার্লসের সূত্র কি ছিল বলো তো? বয়েলের সূত্র যখন ভি ইজ প্রপোর্শনাল টু 1/p ছিল, চার্লসের সূত্র ছিল হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি। তো প্রথমে আমাদের ছিল বয়েল, তারপরে ছিল চার্লস। দুইটার ক্ষেত্রেই খেয়াল করে দেখো, একটা হচ্ছে আয়তনের সাথে চাপের সম্পর্ক, আর একটা হচ্ছে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক। এই যে দুইটা জিনিসের বাম সাইড দেখো ভি ভি কমন, খেয়াল করো তো, বাম সাইড ভি ভি কমন, বাট ডান সাইড দেখো ভিন্ন। তো দেখো এই বয়েল এবং চার্লসের দুইটা ভিন্ন ভিন্ন
দুইটা ভিন্ন ভিন্ন প্যারামিটার, একটা হচ্ছে চাপ, চাপ আয়তনের সাথে কানেক্টেড, একটা হচ্ছে টেম্পারেচার আয়তনের সাথে কানেক্টেড। একটা চাপ আয়তনের সাথে কানেক্টেড, একটা হচ্ছে টেম্পারেচার আয়তনের সাথে কানেক্টেড। এবার ভালো করে খেয়াল করলে বয়েল এবং চার্লসের যেই দুইটা জিনিস আলাদা আলাদাভাবে কানেক্টেড, এই দুইটা জিনিসের এই ডাউন সাইডটা একটু খেয়াল করো। এই প্রেসার এবং টেম্পারেচার এই দুইটা জিনিসকে আবার একসাথে রিলেশন তৈরি করা যায়। তো বয়েল এই জিনিসটা বললে, চার্লস এই জিনিসটা বললে, এর ডাউন সাইডে যে দুইটা প্যারামিটার আছে এইটা নিয়ে কাজ করে আমাদের হচ্ছে গেলুসাক। গেলুসাক কি বলে? গেলুসাক বলে হচ্ছে পি ইজ প্রপোর্শনাল টু টি। গেলুসাক কি বলে? পি ইজ প্রপোর্শনাল টু টি যখন আমাদের ভি স্থির, যখন আমাদের কি ভি স্থির। তাহলে এই হচ্ছে আমাদের গেলুসাকের মেইন কাহিনী। এন্ড গেলুসাকের এই যে পার্টটা আছে, এই পার্টটাকে আমরা বাংলায় সূত্রের বর্ণনা কিভাবে লিখব? সূত্রের বর্ণনা এভাবে লিখব যে স্থির আয়তনে, খেয়াল করো এভাবে লিখবা, স্থির আয়তনে, স্থির আয়তনে নির্দিষ্ট নির্দিষ্ট ভর বিশিষ্ট কোন গ্যাসের ক্ষেত্রে, কোন গ্যাসের ক্ষেত্রে, নির্দিষ্ট ভর বিশিষ্ট কোন গ্যাসের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে, চাপ প্রয়োগ করলে এই যে পি, তা পরম তাপমাত্রার, পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা আমরা আগের ক্লাসে চার্লসের সূত্রে পাইছি। পরম তাপমাত্রা মানে হচ্ছে বড় হাতের টি। খেয়াল করো এই যে বড় হাতের টি, দ্যাট ইজ পরম তাপমাত্রা। তো চাপ প্রয়োগ করলে তা পরম তাপমাত্রার, পরম তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, তা পরম তাপমাত্রা সমানুপাতিক। তাহলে এইটা আসলে কি? এইটা আসলে হচ্ছে আমাদের গেলুসাকের সূত্র। এখন এই যে টোটাল জিনিসটা তুমি পড়লা, আমার সাথে সাথে পড়লা, আমি জানি এই জিনিসটা পড়ার সাথে সাথে তোমার মাথায় একটু হলেও নেগেটিভ কথা আসছে যে ভাই আপনি বারবার নাম পড়তেছেন গেলুসাক গেলুসাক, এগুলো কি আসলে ওইটা ছিল নাকি? তো এই টাইপের চিন্তা ভাবনা করার কিছু নাই। ওর নামের দিকে ফোকাস না করে ওর কামের দিকে ফোকাস করতে হবে। ওর কাম কি? ওর কাম হচ্ছে এই জায়গাতে চাপ এবং টেম্পারেচারের ভিতরে সম্পর্ক নির্ধারণ করা। কি? এই জায়গাতে চাপ এবং টেম্পারেচারের ভিতরে সম্পর্ক নির্ধারণ করা। তো এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা তুমি যদি কখনো ভুলে যাও তাহলে তুমি আগে মেইনলি আমাদের আগের পর্বতে যেই দুইটা মেইন ফর্মুলা ছিল সেটা হচ্ছে বয়েল, বয়েলের ফর্মুলা, এই বয়েলেরটার দিকে ফোকাস করবা এবং চার্লসের দিকে ফোকাস করবা। এই বয়েল এবং চার্লসের বাম সাইডে দেখবা সেম প্যারামিটার আছে। বয়েল এবং চার্লসের বাম সাইডে দেখবা সেম প্যারামিটার আছে, সেম প্যারামিটার আছে। ডান সাইডে যে প্যারামিটার আছে, ডান সাইডের প্যারামিটারগুলোকে আমরা একত্রিত করে তোমার হচ্ছে যে গেলুসাকের ফর্মুলাটা তৈরি করছি। তো এইটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, যেটার বাংলা লাইন আমাদের বিভিন্ন ক্ষেত্রে ক নম্বরে আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে আমরা প্রতিপাদন করে তার সামনে এগিয়ে নিয়ে যাব কিভাবে? এখান থেকে আমরা প্রতিপাদন করে তার সামনে এগিয়ে নিয়ে যাব কিভাবে? সো চলো আমরা এখান থেকে প্রতিপাদন করে সামনে এগিয়ে নিয়ে যাই। সো দেখো, যদি আমাদের পি ইজ প্রপোর্শনাল টু টি হয়, তাহলে প্রপোর্শনাল মানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে পি ইজ ইকুয়ালস টু কে টি আসে। পি ইজ ইকুয়ালস টু কে টি আসে মানে চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ পি বাই টি ইজ ইকুয়ালস টু কি আসে? কে আসে। এবার ভালো করে খেয়াল করো, এই জায়গাতে যদি দেখি P1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু আমাদের পরবর্তী ফর্মুলা আসবে P2 ডিভাইডেড বাই T2। যেহেতু এখানে দুইটা আলাদা আলাদা রাশির ভাগফল ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাদেরকে এইভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। সো এই যে এখানে আমাদের এই যে ইকুয়েশনটা আছে এটাও ফর এমসিকিউ ব্যবহার করা হয়, এই যে ইকুয়েশনটা আছে এটাও ফর এমসিকিউ ব্যবহার করা হয়, এই যে ইকুয়েশনটা আছে এটাও ফর এমসিকিউ ব্যবহার করা হয়। সো এই তিনটা ইকুয়েশনের দিকে আমাদের ফোকাস করতে হবে। এখন খেয়াল করে দেখো, এই যে ইকুয়েশনগুলো আমরা লিখলাম, এই ইকুয়েশন নিয়ে গত ক্লাসে কিন্তু আমরা গ্রাফ তৈরি করেছিলাম, মনে আছে? গত ক্লাসে আমরা এই ইকুয়েশনগুলো নিয়ে গ্রাফ তৈরি করেছিলাম, বা এই টাইপের ইকুয়েশনগুলো নিয়ে গ্রাফ তৈরি করেছিলাম। এখন যদি আমরা আগের ক্লাসের মতোই এখানে এই সেম টাইপের ইকুয়েশনগুলো নিয়ে গ্রাফ তৈরি করি, তাহলে এখানে গ্রাফ তৈরি পসিবল। তো চলো আমরা একটু গ্রাফ তৈরি করি। দ্যাটস ইট। এই যে এই সাইডে আমরা এক্স অ্যাক্সিস দিলাম, এই সাইডে আমরা ওয়াই অ্যাক্সিস দিলাম। সো এক্স অ্যাক্সিস দিলাম, ওয়াই অ্যাক্সিস দিলাম। এক্স অ্যাক্সিস বরাবর ধরো আমি এক্স অ্যাক্সিস বরাবর ধরো আমি টেম্পারেচার রাখলাম। তো এখানে টেম্পারেচারকে যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর রাখি,
আর প্রেসারকে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর রাখি, তাহলে পি ইজ প্রপোর্শনাল টু টি। খেয়াল করো তো, এই জায়গায় খেয়াল করো, পি ইজ প্রপোর্শনাল টু টি, সমানুপাতিক সম্পর্ক। আমরা আগেই দেখছি যদি কোথাও সমানুপাতিক সম্পর্ক পাওয়া যায়, খেয়াল করো এই যে এই জায়গায়, এই জায়গার দিকে খেয়াল করো, এই জায়গাতে আমরা আগেই দেখছি, এই যে এই জায়গাতে যদি কোথাও সমানুপাতিক সম্পর্ক পাওয়া যায়, সমানুপাতিক সম্পর্ক পাইলে কি জানি হয় ভাইয়া, সমানুপাতিক সম্পর্ক পাইলে গ্রাফ হয় সরল রেখা, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হবে এই সমানুপাতিক সম্পর্কের জন্য মূল বিন্দুগামী সরলরেখা, এই সমানুপাতিক সম্পর্কের জন্য মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এখানে আমরা এই সমানুপাতিক সম্পর্কের জন্য মূল বিন্দুগামী সরলরেখা তৈরি করতে পারবো কিনা বলো তো? এখানে আমরা এই সমানুপাতিক সম্পর্কের জন্য এই বরাবর একটা মূল বিন্দুগামী সরলরেখা তৈরি করতে পারবো, এই যে এই বরাবর একটা মূল বিন্দুগামী সরলরেখা তৈরি করতে পারবো। তাহলে এই যে গ্রাফটা আমরা তৈরি করলাম, এই গ্রাফটা আসলে পি বনাম টি এর গ্রাফ, পি বনাম টি এর গ্রাফ একটা মূল বিন্দুগামী সরলরেখা। পি বনাম টি এর গ্রাফ কি? মূল বিন্দুগামী সরলরেখা। এবারটা ভালো করে খেয়াল করো, আরেকটা গ্রাফ কিন্তু পসিবল। কি পসিবল? পি বাই টি এর যেই রেশিও সেটা কি তোমার কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা, পি বাই টি এর যে রেশিও সেটা হচ্ছে ধ্রুবক সংখ্যা। তাহলে আমরা যদি আরেকটা গ্রাফ এভাবে তৈরি করি, আগের ক্লাসে দেখছি এইটা এক্স এক্সিস, এইটা ওয়াই এক্সিস, খেয়াল করো এক্স এক্সিস বরাবর আমি টি রাখলাম বা পিও রাখতে পারি, বাট ওয়াই এক্সিস বরাবর পি বাই টি এর রেশিও রাখলাম, পি বাই টি এইটার যে রেশিও এটা ওয়াই এক্সিস বরাবর রাখলাম। তাহলে আমরা জানি যে পি বাই টি এর যে রেশিও এটা সবসময় কনস্ট্যান্ট। এটা যদি সবসময় কনস্ট্যান্ট হয় তাহলে এইটার যে ভ্যালু সেটা এই কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, এবং সেটা তুমি ওয়াই অ্যাক্সিসের টেম্পারেচার যতই চেঞ্জ করো পি বাই টি এর রেশিও কখনো চেঞ্জ হবে না। পি বাই টি এর রেশিও সব সময় ফিক্স থাকবে। ফিক্স থাকলে এটা কি এই এক্স অ্যাক্সিসের সমান্তরালে একটা রেখা চলে যাবে। কেন? কারণ এই জায়গার যে ভ্যালু পি বাই টি এর যে ভ্যালু এটা যেটা আছে সেটা ফিক্স। এটা ধরি যদি 50 হয় 50ই থেকে যাবে। আমি যতই টেম্পারেচার চেঞ্জ করি, ডান সাইডে আমি যখন যাব, যতই আমি টেম্পারেচার চেঞ্জ করি, টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে পি বাই টি এর রেশিও কোনো চেঞ্জ আসে না, সে সেম থাকে এবং আস্তে 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 সামনে এগিয়ে যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা রেখা। ওকে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের আরেকটা রেখা। সো আশা করি এই ব্যাপারটা একদম 100% ক্লিয়ার। এই ব্যাপারটা আশা করি আমাদের একদম 100% ক্লিয়ার। ওকে, সো তোমরা বুঝতেছো কিনা আমি একটু জাস্ট কমেন্টে দেখে আসি। তোমরা একটু আমাকে জাস্ট কমেন্টে জানাবা যে তোমরা বুঝতেছো কিনা। ওকে, আমি একটু জাস্ট তোমাদের কমেন্ট পড়ে আসি, বুঝতেছো কিনা একটু জানাবা। হ্যাঁ, ওকে, আমাদের সাথে মেলা মানুষ ক্লাস করতেছে, একসাথে মেলা মানুষ ক্লাস করতেছে। হ্যাঁ ভাইয়া, এই সূত্রটা চাপীয় সূত্র না? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে তোমার গেলুসাকের চাপীয় সূত্র। এটার আরেকটা নাম হচ্ছে গেলুসাকের চাপীয় সূত্র। এটাকে গেলুসাকের চাপীয় সূত্রও বলে, আবার এটাকে হচ্ছে তুমি নর্মাল সূত্র বলতে পারবা। ওকে, সো ক্লিয়ার হইছে? এই পর্যন্ত বুঝছো কিনা? এই জায়গা থেকে প্রশ্ন কি আসবে খেয়াল করো। এই জায়গা থেকে 3 টাইপের প্রশ্ন আসে, আমি যদি তোমাকে দেখাই দিই। প্রথম টাইপের প্রশ্ন হচ্ছে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন থেকে এমসিকিউ গ্রাফ আসে, এমসিকিউ আকারে গ্রাফ আসে। এই যে ইকুয়েশন আসে, এই ইকুয়েশনটা থেকে এমসিকিউ আকারে গ্রাফ আসে। এই যে এটা হচ্ছে ক নাম্বারে দিয়ে দেয়। আর এই যে এই অংশটা আছে, এই অংশটা এই জায়গা থেকে গ নাম্বারে ম্যাথ দিয়ে দিতে পারে, এই জায়গা থেকে গ নাম্বারে ম্যাথ দিয়ে দিতে পারে। ঠিক আছে, এটা থেকে ম্যাথ কিভাবে আসে সামনে আমরা ম্যাথ দেখব। সো এই 3 টাইপের কোশ্চেন আমাদের এই সূত্র থেকে আসে। এই সূত্রটা কি? এই সূত্রটার নাম হচ্ছে গেলুসাকের সূত্র। এটাকে একজন আমাদের কমেন্ট করছে, এইটাকে গেলুসাকের চাপীয় সূত্রও বলে। ঠিক আছে, এটাকে কি বলে? গেলুসাকের চাপীয় সূত্র। তো অনেকের এটা মনে রাখতে কষ্ট হয়, এই জন্য আমি বললাম যে প্রথমে বয়েল মনে রাখবা, তারপর চার্লস মনে রাখবা, তারপরে মনে রাখবা যে এই বয়েল চার্লসের যে ডান সাইডের যে দুইটা প্যারামিটার, এই ডান সাইডের প্যারামিটার দুইটা আসলে আমাদের এই সম্পর্ক দেখায়। ডান সাইডের দুইটা প্যারামিটার আমাদের এই সম্পর্ক দেখায়, এবং সেই জায়গাতে পি ইজ প্রপোর্শনাল টু টি হয়। কি হয়? পি ইজ প্রপোর্শনাল টু মানে সমানুপাতিক সম্পর্কে হয়। ওকে, সো আশা করি এই পর্যন্ত আমাদের একদম 100% ক্লিয়ার হয়ে গেছে। দ্যাটস ইট। সো আমরা কি করলাম? আমরা এই ক্লাসের প্রথমেই দেখলাম গেলুসাকের চাপীয় সূত্র, এবং চাপীয় সূত্র থেকে কি কি আসে। আমি আরেকবার রিভিউ করে দিই, তোমার বুঝতে সুবিধা হবে। রিভিউটা কি? রিভিউটা হইতেছে যে আমরা প্রথমেই গেলুসাকের চাপীয় সূত্র দেখলাম। আমাদের চাপীয় সূত্র অনেকের মনে থাকে না, এই জন্য আমরা বললাম বয়েলের সূত্রে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তারপরে আমরা বললাম চার্লস বলে হচ্ছে আয়তন তাপমাত্রার সমানুপাতিক।
এই দুইটা জিনিসকে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, দুইটারই বাম সাইডে আয়তন আছে আর ডান সাইডে তোমার ভিন্ন ভিন্ন একক আছে। ডান সাইডে দেখো চাপ এবং তাপমাত্রা আছে। এই ডান সাইডে যে চাপ এবং তাপমাত্রা আছে এই দুইটার ভিতরে সম্পর্ক স্থাপন করছে বিজ্ঞানী গেলুসাক। গেলুসাক বলতেছে চাপ এবং তাপমাত্রার ভিতরে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা অবশ্যই স্থির আয়তনে হবে। সো সে বলছে স্থির আয়তনে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের ক্ষেত্রে, স্থির আয়তনে মানে যখন আমার আয়তন স্থির, আয়তনকে আমি পরিবর্তন করব না, আয়তন একদম ফিক্স থাকবে, নির্দিষ্ট ভর বিশিষ্ট মানে ভর সবসময় ফিক্স থাকবে। এইটা কিন্তু মাস্ট মাথায় রাখতে হবে যে আমরা যখনই বয়েলের সূত্র বলি, চার্লসের সূত্র বলি, অ্যাভোগাড্রোর সূত্র বলি কিংবা হচ্ছে গেলুসাকের সূত্র বলি, আমাদের ভর নির্দিষ্ট রাখতে হবে। সো নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ প্রয়োগে, মানে যেই চাপ প্রয়োগ করব সেই চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। মানে সমানুপাতিক বলতে বুঝায় কি? এটা বলতে বুঝায় আমি যদি চাপ বাড়াই, এই চাপ বাড়াই, খেয়াল করো, সমানুপাতিক বলতে বুঝায় আমি যদি এই চাপ বাড়াই, চাপ বাড়ানোর সাথে সাথে এই জায়গায় খেয়াল করো, আমি যদি চাপ বাড়াই, চাপ বাড়ানোর সাথে সাথে তাপমাত্রাও বাড়বে, তাপমাত্রা বাড়লে চাপও বাড়বে। মানে যখন আমি চাপ বাড়াবো তখন তাপমাত্রা বাড়বে, তাপ বাড়লে তাপমাত্রা বাড়বে। এখন প্রশ্ন আসে ভাই, চাপ বাড়ালে তাপমাত্রা বাড়ে কেন, বা তাপমাত্রা বাড়ালে চাপ বাড়ে কেন? এই জিনিসটার কাহিনীটা কি? দেখো আমি যদি একটু একটু এই জিনিসটা তোমাকে একদম ইন ডেপথ বোঝানোর চেষ্টা করি। আমি একটা প্রশ্ন তোমাকে, মানে ধরো বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি বললাম যে আসলে তাপমাত্রা বাড়ালে আসলে চাপ বাড়ে কেন। তাহলে দেখো বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা প্রশ্ন তুলো, তাপমাত্রা বাড়ালে আসলে চাপ বাড়ে কেন? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাপমাত্রা বাড়ালে আসলে চাপ কেন বাড়ে? কেউ বলতে পারবা এটা কেন বাড়ে? আসলে এই জিনিসটার বেসিক ব্যাখ্যা কি, জিনিসটার ভিতরে বেসিক কাহিনী কি? দেখো আমি তোমাকে বলে দিচ্ছি। বেসিক কাহিনী হইতেছে, ধরো আমার কাছে একটা গ্যাস চেম্বার আছে, এটা একটা গ্যাস চেম্বার, হ্যাঁ, গ্যাস চেম্বার। তো এই যে গ্যাস চেম্বার, এই গ্যাস চেম্বারের ভিতরে আমার ধরো অনেকগুলা গ্যাস কণা আছে, এরকম এরকম ছোট ছোট গ্যাস কণা আছে। তো এখন এই গ্যাস কণার ডেফিনেটলি তাদের আয়তন নির্দিষ্ট, যেহেতু একটা চেম্বারের ভিতরে আছে, চেম্বারের ভিতরে আছে, তাহলে এর আয়তন কি? আয়তন নির্দিষ্ট। ওকে, এবার খেয়াল করো এর ভিতরে কণাগুলার পরিমাণও তো ফিক্স। সো কণাগুলার পরিমাণ ফিক্স হলে এদের ভর নির্দিষ্ট, তাই না? ভর নির্দিষ্ট, তাহলে আয়তন নির্দিষ্ট হওয়ার পাশাপাশি এদের ভিতরকার যে ভরও আমার নির্দিষ্ট, তাহলে আয়তন নির্দিষ্ট, ভর নির্দিষ্ট। এখন যদি আমি কি করি, এই গ্যাস কণার নিচে আমি একটু আগুন ধরাই দিই, হ্যাঁ, আমি যদি একটু আগুন ধরাই দিই মানে কি? টেম্পারেচার দেয়া। তো টেম্পারেচার দেওয়ার সাথে সাথে এই গ্যাস কণাগুলা উত্তপ্ত হবে। এই গ্যাস কণাগুলা কি হবে? উত্তপ্ত হবে, উত্তেজিত হবে। উত্তেজিত হওয়া মানে হচ্ছে এই গ্যাস কণাগুলা গতিশক্তি লাভ করে। কি করে? গতিশক্তি লাভ করে। তাহলে দেখো আগে এই গ্যাস কণাগুলার যেই পরিমাণ গতিশক্তি ছিল, তুমি টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে এই গ্যাস কণাগুলার হিট বেড়ে যায়, সে উত্তপ্ত হয়, সে গতিশক্তি লাভ করে। যখন সে গতিশক্তি লাভ করে, গতিশক্তি লাভের সাথে সাথে এই গ্যাস কণাগুলা এই চেম্বারের ভিতর এলোমেলোভাবে ছোটাছুটি করে, এলোমেলোভাবে যখন ছোটাছুটি করে, এদের নিজেদের ভিতরে সংঘর্ষ হয়। কি হয়? এদের নিজেদের ভিতরে সংঘর্ষ হয়। পাশাপাশি এই গ্যাস কণাগুলা এই চেম্বারের যে ওয়াল আছে, পাত্রের ওয়ালের সাথে ঠাস করে আঘাত করে। তাহলে এই পাত্রের ওয়ালের সাথে ঠাস করে আঘাত যদি করে, সংঘর্ষ যদি করে, তাহলে এই সংঘর্ষের ফলে পাত্রের যে ওয়াল আছে, এই ওয়ালের সাথে চাপ সৃষ্টি হয়। কি হয়? চাপ সৃষ্টি হয়। এই জন্য তুমি যখন টেম্পারেচার বাড়াবা তখন চাপ বাড়বে। তাহলে টেম্পারেচার বাড়লে চাপ কেন বাড়ে? P is y proportional to T। এই প্রশ্নের একদম ফিলিংস পাইছো, ইন ডেপথ ব্যাখ্যা যে কেন আমরা তাপমাত্রা বাড়াইলে তা চাপ বৃদ্ধি পায়। এই কারণে যখন তুমি আয়তনকে নির্দিষ্ট রাখবা, ভরকে নির্দিষ্ট রাখবা, তখন এই চেম্বারের ভিতরে যখন তুমি নিচে থেকে তাপমাত্রা দিবা, এই গ্যাসের কণাগুলা তখন গতিশক্তি লাভ করবে। গতিশক্তি লাভ করলে এলোমেলোভাবে ছোটাছুটি করবে, ফলে নিজেদের ভিতরে সংঘর্ষ হবে, আবার পাত্রের সাথে
সংঘর্ষ লাভ করবে। এই পাত্রের সাথে সংঘর্ষ লাভ করলে, নিজেদের ভিতরে সংঘর্ষ লাভ করলে তখন দেখা যাবে কি এখানে এই দেয়ালের সাথে চাপ সৃষ্টি হবে। এই দেয়ালের সাথে চাপ সৃষ্টি হইলে তখন আমরা বলতে পারবো যে P is proportional to T। এখন তোমরা আমাকে কমেন্টে জানাও যে যেটা আমি তোমাকে বোঝাইলাম এটা তুমি একদম ক্লিয়ারলি বুঝছো কিনা। এই যে কথাগুলো আমি তোমাকে বললাম এই কথাগুলো একদম A to Z ক্লিয়ারলি বুঝছো কিনা। ওকে, A to Z ক্লিয়ারলি বুঝছো কিনা। ওকে, যারা যারা আমাদের এই ক্লাসগুলো দেখতেছো, তোমরা দেখছো এই ক্লাসগুলো আমরা কিন্তু হচ্ছে ইউটিউবে প্লেলিস্টে আপলোড দিতেছি। কোন প্লেলিস্টে? আমাদের বিদ্যার্থী এইচএসসি চ্যানেলের প্লেলিস্টে আপলোড দিতেছি। তো তোমরা অবশ্যই অবশ্যই এই প্লেলিস্টটা তোমাদের ফ্রেন্ডদের সাজেস্ট করবা। যারা ইউটিউবে দেখতেছো তোমরা একটু ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো এবং হচ্ছে প্লেলিস্টটা সবাইকে সাজেস্ট করবা। যদি তোমার এই ক্লাসগুলো আসলেই উপকারী হয় তাহলে ডেফিনেটলি তুমি সাজেস্ট করতে পারো, যাতে সবাই মিলে আমরা এই ফ্রি ক্লাসগুলো করতে পারি। আমার ফ্রি ক্লাসেস এত বেশি নেওয়ার উদ্দেশ্য একটাই, আমি পর্যাপ্ত পরিমাণ মানুষকে আমার যেই ল্যাঙ্গুয়েজ, আমার ল্যাঙ্গুয়েজে আমি কেমিস্ট্রিটাকে ইজিভাবে বুঝাইতে চাই। ঠিক আছে, আমার হচ্ছে যে বোঝার টেকনিকও খুব সিম্পল, আমি ইজি ওয়েতে নিজে বোঝার চেষ্টা করি, ইজি ওয়েতে খুব সিম্পলিফাইড ওয়েতে সবাইকে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি। সো আমি পর্যাপ্ত পরিমাণে ফ্রি ক্লাস নিব, তোমাদের পরের ব্যাচের নিব, 25 ব্যাচের সাথেও আমার অনেক ফ্রি ক্লাসে যাবে। তোমরা যখন অ্যাডমিশনে যাবা তখন অ্যাডমিশনেও তোমাদের জন্য অনেক অনেক ফ্রি ক্লাসে যাবে। সবসময় তোমরা আমার কোনো না কোনো ফ্রি প্রজেক্ট পাবাই তোমাদের ব্যাচের জন্য। সো তোমরা জাস্ট যেটা করবা, একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল সবার মাঝখানে এই ক্লাসেসগুলো ছড়িয়ে দিবা, একটু সবাইকে জানাবা, যাতে আমরা সবাই একসাথে এই জিনিসপত্রগুলো করতে পারি। বিকজ যত বেশি মানুষকে পড়ানো যায় তত বেশি একটা মোটিভেশন আসে নতুন নতুন প্রজেক্ট নিয়ে আনা, তোমাদের আরও বেশি ক্লাসেস নেওয়ার, তোমাদের সাথে আরও বেশি ইন্টারাক্ট করার। বুঝতে পারছো? তোমাদের জন্য আরও অনেক কিছু করতে ইচ্ছা করে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু আমরা এই চ্যাপ্টার শেষে এক্সাম নিব। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে এক্সাম সিস্টেম রেডি হয়ে গেছে অলমোস্ট। সো আমরা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার শেষে এক্সাম নিব। এই চ্যাপ্টারের উপরে রিটেন প্লাস এমসিকিউ বোথ এক্সাম নিব, সিকিউ এমসিকিউ। সো সেটার জন্য তুমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রিপারেশন রেখো। তো এই এক্সামগুলো কারা দিতে পারবে? তোমরা যারা প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে ক্লাস করতেছো শুধুমাত্র তারাই দিতে পারবে। যারা পরবর্তীতে ইউটিউবে মানে ক্লাসেস করবে তারা দিতে পারবে না। ওকে, তাহলে আমাদের এই যে তোমার হচ্ছে গেলুসাকের চাপীয় সূত্র, এই সূত্রের পুরা ব্যাখ্যাটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? তো এই চাপীয় সূত্র থেকে যা যা লাগবে, যতটুকু পড়তে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাকে দেখিয়ে দিলাম। এরপরে আমরা এই সূত্র থেকে কয়েকটা ম্যাথ করব। কেমন? এই সূত্র থেকে কয়েকটা ম্যাথ করব। এখন আসো আমরা যদি পরের সূত্রে যাই। পরের সূত্র হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। পরের সূত্র কি? পরের সূত্র হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সূত্র। সো আমাদের সাথে খাতায় তুমি হেডলাইন দাও অ্যাভোগাড্রো সূত্র। তো অ্যাভোগাড্রো সূত্র থেকে খুব বেশি প্রশ্ন আসে না, বাট তারপরেও আমরা একটু পড়ে রাখবো। হ্যাঁ, তা আমরা এর আগে কি কি দেখছি দেখো তো। আমরা এর আগে দেখছি যে V is inversely proportional to P, তারপরে দেখছি V is proportional to T, এরপরে দেখছি P is proportional to T। তো খেয়াল করে দেখো, এই যে তিনটা প্যারামিটার দেখলাম, এখানে আমরা কি কি দেখছি দেখো তো। V দেখছি প্যারামিটার, P দেখছি প্যারামিটার, T দেখছি প্যারামিটার। এই তিনটা হচ্ছে গ্যাসের সবকিছু পরিমাপ করার জন্য প্রয়োজনীয় প্যারামিটার। কি কি প্যারামিটার? খেয়াল করে দেখো, খেয়াল করলে দেখবা যে এই প্যারামিটারগুলোকে একটাকে বলে আয়তন, একটাকে বলে চাপ, আরেকটাকে বলে তাপমাত্রা। তো এর যত ক্লাসেস আমরা করছি, যতগুলা সূত্র আমরা পড়ছি, সবগুলা সূত্রই খেয়াল করবা আমরা আয়তন নিয়ে কথা বলছি, চাপ নিয়ে কথা বলছি, তাপমাত্রা নিয়ে কথা বলছি। সবগুলা সূত্রতেই আমরা এই কয়টা জিনিস নিয়ে কথা বলছি। আরেকটা জিনিস নিয়ে কথা বলছি, কেউ কি বলতে পারবা আরেকটা কি নিয়ে কথা বলছি? আর কেউ কি বলতে পারো? একটু কেউ যদি বলতে পারো আমাকে বলো যে এই কয়েকটা জিনিসের পাশাপাশি আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলছি। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আমরা সব সময় দেখো এইগুলার পাশাপাশি ভর নিয়ে কথা বলছি। আমরা বলছি ভর নির্দিষ্ট, বলছি কিনা বলো তো? আমরা সব সময় ভর নির্দিষ্ট এরকম কথা বলছি, ভর নির্দিষ্ট। এই যে ভর নির্দিষ্ট কথা বলছি, এই ভর নির্দিষ্ট এই জিনিসটাকেই তোমার বিজ্ঞানী অ্যাভোগাড্রো তার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে বা তার একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে প্রকাশ করার চেষ্টা করছে। সো বিজ্ঞানী অ্যাভোগাড্রো এটা বলছে, বিজ্ঞানী অ্যাভোগাড্রো একদম অনুসিদ্ধান্ত, বেসিক কোর কথাটাই আমি তোমাকে বলবো, একদম ডিটেলসে ঘুরায় পেঁচায় কিছু বলবো না। বিকজ ঘোরায় পেঁচায় অনেক কথাবার্তা রিডিং পড়ে ওগুলো আমাদের লাগবে না, যেটুকু একদম টু দ্য পয়েন্টে লাগবে ওইটুকু আমরা পড়বো। বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলছে যে যখন আমরা এই
চাপ এবং তাপমাত্রাকে ফিক্স রাখবো তখন আয়তনের সাথে এই ভরের একটা সম্পর্ক আছে। তাহলে দেখো নির্দিষ্ট চাপে আমরা অ্যাভোগাড্রো সূত্রকে বলতে পারবো নির্দিষ্ট চাপে এবং নির্দিষ্ট তাপমাত্রায়। দেখো এখন আমরা অন্য প্যারামিটারগুলোকে ফিক্স করছি, চাপ এবং তাপমাত্রাকে ফিক্স করছি। নির্দিষ্ট চাপে এবং নির্দিষ্ট তাপমাত্রায়, ঠিক আছে, কোনো গ্যাসের আয়তন মানে হচ্ছে কি আমি এইটাকে ফিক্স করলাম বাট এইটার সাথে সম্পর্ক তৈরি করছি। তো এই সম্পর্ক আয়তনের সাথে ভরের হবে, বাট আমরা সরাসরি ভরকে না বললে ভরকে আমরা কোনো একটা জিনিস ভেঙে তৈরি করি, সেটা কি মোল ভেঙে তৈরি করতে পারি। এজন্য আমরা মোলের সাথে সম্পর্ক তৈরি করব, ঠিক আছে। কিসের সাথে? মোলের সাথে সম্পর্ক তৈরি করব। তো নির্দিষ্ট চাপে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। মোল সংখ্যার সমানুপাতিক, এই ওয়ার্ডটা আমাদের, এই লাইনটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে মেইন ফোকাসটা কিসে? মেইন ফোকাসটা হচ্ছে এই আয়তন টার্মটাতে খেয়াল করো। মেইন ফোকাসটা হচ্ছে আমাদের এই আয়তন টার্মটাতে এবং মোল সংখ্যা এই টার্মটাতে, এই দুইটা জায়গাতে আমাদের ফোকাস করতে হবে যে আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। আয়তন মোল সংখ্যার সমানুপাতিক এইটার মানে বোঝায় যে আমরা চাপ এবং তাপমাত্রা আমাদের অন্য যে দুইটা প্যারামিটার ছিল সেই দুইটাকে ফিক্স করছি, আর সব জায়গাতে আমরা নির্দিষ্ট ভর বিশিষ্ট বলতেছিলাম না, সেই ভরকে আমরা এই মোলের সাথে কানেক্ট করছি। ভরকে আমরা কিসের সাথে কানেক্ট করছি? মোলের সাথে। সেই মোলের সাথে কানেক্ট করে আমরা লিখছি। এখন মোলের সাথে কানেক্ট করে যদি আমরা লিখি তাহলে আমাদের এখানে ঘটনা কি ঘটবে? ঘটনা যেটা ঘটবে যে আয়তন V is proportional to n, এভাবে লিখতে পারবো আমরা, আয়তন V is proportional to n। এখন বলবা ভাইয়া এই যে জিনিসপত্রগুলো আপনি সব আলাদা আলাদা করে দেখাইলেন, আমার আলাদা আলাদা মনে থাকে না, আমি এখন কি করতে পারি? দেখো একটু পরে যেই আমরা একটা ইকুয়েশন মুখস্থ করব যেটা তোমার সারা জীবন কাজে লাগবে। সেটা কি? একটু পরে যে আমরা একটা ইকুয়েশন মুখস্থ করব, এইটা আমাদের সারা জীবন কাজে লাগবে। তো একটু পরে যে যেটা মুখস্থ করবো ওটা আগেই দেখাই দিচ্ছি যাতে আমরা বুঝতে সুবিধা হয়। দেখো আদর্শ গ্যাস সমীকরণ বলে একটা সমীকরণ আমাদের মুখস্থ করতে হবে, গ্যাস সমীকরণ। তো একটু পরে যে যখন আমরা মুখস্থ করব আদর্শ গ্যাস সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে PV equals to nRT, PV equals to nRT। তো এই যে আদর্শ গ্যাস সমীকরণে PV equals to nRT, এই সমীকরণের দিকে তুমি যদি ভালো করে খেয়াল করো, এখানে P আছে, P মানে কি? চাপ। এখানে V আছে, V মানে কি? আয়তন। এখানে দেখো T আছে, T মানে কি? তাপমাত্রা। তাহলে তিনটা গুরুত্বপূর্ণ প্যারামিটার পেয়ে গেলাম না? তিনটা গুরুত্বপূর্ণ প্যারামিটার পেয়ে গেছি। এই তিনটা গুরুত্বপূর্ণ প্যারামিটারের পাশাপাশি দেখো আরেকটা প্যারামিটার আছে n। n মানে কি? এই যে আমাদের মোল সংখ্যা n, এটা। তো এই সমীকরণের এই যে চারটা প্যারামিটার আছে 1 2 3 4, এই চারটা প্যারামিটার হচ্ছে আমাদের চেঞ্জ হয়, আর এই r যেটা আছে এইটা হচ্ছে আমাদের ধ্রুবক। এই যে r যেটা আছে rটা হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে আমরা এই যে গ্যাসের সমস্ত সূত্র এগুলা মনে রাখতে পারি এই একটা ইকুয়েশনকে ভেঙে ভেঙে। একটা ইকুয়েশনকে ভেঙে কিভাবে মনে রাখতে পারি? দেখো এই v এর সাথে p এর যখন সম্পর্ক তখন বয়েলের সূত্র, v এর সাথে t এর যখন সম্পর্ক তখন চার্লসের সূত্র, বুঝতে পারছো? তারপরে p এর সাথে t এর যখন সম্পর্ক তখন আমাদের দেখো গেলুসাকের সূত্র, v এর সাথে n এর যখন সম্পর্ক তখন আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। এই হচ্ছে এই একটা ইকুয়েশনকে ভেঙে ভেঙে করা যায়। এখন এই ইকুয়েশনকে ভেঙে ভেঙে কিভাবে আমরা আলাদা আলাদা করতে পারি এবং কিভাবে মনে রাখতে পারি যে কোনটা সমানুপাতিক কোনটা ব্যস্তানুপাতিক, ওটা আমরা যখন আদর্শ গ্যাস সমীকরণ পড়ব তখন তার ভিতরে যে ব্যাখ্যা করব। এখন আমি জাস্ট ক্লু দিয়ে রাখলাম, ঠিক আছে? এখন জাস্ট ক্লু দিয়ে রাখলাম, এইটা পড়াইতে যে আমরা ব্যাখ্যা করব যে কিভাবে এখানে আমরা সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক চিহ্ন আইডেন্টিফাই করতে পারি। ওকে, এখন আমরা যেই জায়গায় আছি এটা নিয়ে কথা বলি। তাহলে দেখো এই জায়গাতে অ্যাভোগাড্রো মেইনলি বর্ণনা করে যে আয়তনের সাথে মোল সংখ্যা সমানুপাতিক। এখন ব্যাপারটা আসলে কি বোঝায় বলো তো? ব্যাপারটা আসলে বোঝায়, ধরো আমাদের কাছে এরকম একটা গ্যাস চেম্বার আছে, এটা হচ্ছে আমাদের একটা গ্যাস চেম্বার। এই গ্যাস চেম্বারের ভিতরে আমাদের কাছে গ্যাস কণা আছে 1 2 3 4, এরকম অনেক অনেক কণা আছে। এই যে গ্যাস কণাগুলো আছে গ্যাস চেম্বারের ভিতরে, গ্যাস কণাগুলো আছে, তুমি জাস্ট একটু চিন্তা করো, আমাদের বলেই দেয়া হয়েছে যে এই চেম্বারের
প্রেসার ফিক্স, টেম্পারেচার ফিক্স, এই দুইটাকে চেঞ্জ করা যাবে না। তাহলে এই চেম্বারের প্রেসার এবং টেম্পারেচারকে চেঞ্জ করতে পারবো না আমি। এখন বলতেছে যে আয়তনের সাথে তোমার মোল সংখ্যা সমানুপাতিক সম্পর্কে আছে, অর্থাৎ মোল সংখ্যা তুমি যত বাড়াবা আয়তন তত বাড়বে। মোল সংখ্যা তুমি যত বাড়াবা আয়তন তত বাড়বে। সো মোল সংখ্যা তুমি যত বাড়াবা আয়তন তত বাড়বে, এটা মানে কি? এটা মানে বুঝাই তুমি এখানে, আচ্ছা আমার একটা ফোন আসছে, আমি জাস্ট এ মিনিট একটু ফোনটা ধরে কথা বলে আমি, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ উঠো, আমি একটা ক্লাসে ছিলাম, তোমার ভাইয়ের সাথে কথা বলার পরেই আমি ক্লাসে ঢুকে গেছি। আমি আচ্ছা আমি ক্লাস শেষ করে তোমার এই নাম্বারে ফোন ব্যাক করতেছি। ওকে ওকে ওকে, আমি ক্লাসটা শেষ করতে আমার হয়তো হচ্ছে 10:30 বাজবে, 10:30টায় ফোন দিই। ওকে ওকে ঠিক আছে। ওকে, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ যেটা বলতেছিলাম, তো দেখো আমাদের এখানে প্রেসার ফিক্স, টেম্পারেচার ফিক্স, প্রেসার টেম্পারেচার দুইটা যখন আমাদের ফিক্স, তখন আমরা আয়তনের সাথে মোল সংখ্যা সম্পর্ক পাই। এখন তুমি যদি এখানে মোল সংখ্যা বাড়াও, মোল সংখ্যা বাড়ানো মানে কি, 2 মোল গ্যাসের পরিবর্তে ধরো তুমি এর ভিতরে 3 মোল গ্যাস দিতেছো, 4 মোল গ্যাস দিতেছো, 3 মোল 4 মোল গ্যাস দেওয়া মানে এর ভিতরে গ্যাসের অ্যামাউন্ট তুমি বাড়াই ফেলতেছো, এর ভিতরে গ্যাসের অ্যামাউন্ট তুমি বাড়াই ফেলতেছো। সো গ্যাসের অ্যামাউন্ট বাড়লে ডেফিনেটলি তার আয়তন বেড়ে যাবে। আগের আয়তন আর পরের আয়তন কি সেম? খেয়াল করো তো, তুমি যদি এখানে জাস্ট সিম্পলি একটু বোঝার চেষ্টা করো যে এইটুকুর যে আয়তন, এই আয়তন আর এই টোটালটুকুর আয়তন দুইটা কি সেম? দুইটা ভিন্ন ভিন্ন। প্রথমে আয়তন কম ছিল, পরে আয়তন বেড়ে গেছে, প্রথমে আয়তন কম ছিল, পরে আয়তন বেড়ে গেছে। তাহলে দেখো আমরা এই জায়গা থেকে ফিল পাচ্ছি যে আয়তনের সাথে মোল সংখ্যার সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ আয়তন যদি আমরা বাড়াই মোল সংখ্যা বাড়ে, মোল সংখ্যা যদি আমরা বাড়াই আয়তন বাড়ে। তাহলে এখান থেকেও আমরা ওই আগের মতোই রিলেশন তৈরি করতে পারি, আগের মতোই রিলেশন তৈরি করতে পারি, v ইজ ইকুয়ালস টু কে ইন্টু এন করতে পারি। এখান থেকে আমরা পরে বলতে পারি v বাই এন ইকুয়ালস টু কে, এরকম লিখতে পারি। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি v1 বাই n1 ইকুয়ালস টু v2 বাই n2, পরবর্তীতে আমরা এভাবে লিখতে পারি। তো এখানেও দেখো আমাদের মেইন রিলেশন কয়টা? তিনটা। যেই তিনটা মেইন রিলেশনের উপর ডিপেন্ড করে আমরা এমসিকিউতে ব্যবহার করবো। এটা হচ্ছে প্রথম রিলেশন, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় রিলেশন, এইটা হচ্ছে আমাদের তৃতীয় রিলেশন। এই তিনটা রিলেশন মাথায় রাখলে এইটাও এমসিকিউতে কাজে লাগবে, এইটাও এমসিকিউতে কাজে লাগবে, এইটাও এমসিকিউতে কাজে লাগবে, আমরা আগেও দেখে আসছি। সো মেইনলি তোমার এইটুকু মুখস্থ করা লাগবে। এখন বইতে দেখবা অনেক অনেক কথাবার্তা লেখা আছে, অনেক অনেক কথাবার্তা লেখা আছে। তুমি যদি বুঝো, বই পড়ে বুঝো, তোমার যদি ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকে, তাহলে হাজারি স্যারের বইটা তুমি একবার রিডিং দিতে পারো, তুমি একবার রিডিং দিতে পারো, একবার দুইবার তিনবার রিডিং দিতে পারো, বাট নট নেসেসারি তোমাকে ওখানকার সব কিছু পড়া লাগবে। আমি এখানে তোমাকে যতটুকু ইনফরমেশন ওখান থেকে পিক করে নিয়ে এনে আলাদা করে দিতেছি, এইটুকু তুমি যদি ভালো করে বুঝো এবং এইটুকু বোঝার পরে তুমি যদি একা একা এক্সারসাইজের ম্যাথগুলো সলভ করো, মোর দ্যান এনাফ। জাস্ট এক্সারসাইজের ম্যাথগুলো তুমি যদি সলভ করো, মোর দ্যান এনাফ, এইটা তোমাকে বুঝতে হবে। ওকে, সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? প্রথমে আমরা এই জায়গা থেকে গেলুসাকের চাপীয় সূত্র দেখলাম, তারপর আমরা অ্যাভোগাড্রো সূত্র দেখলাম, দুইটা জিনিস দেখলাম। এই জায়গা থেকে তোমার মনে প্রশ্ন আসবে এখন, ভাইয়া তাহলে এখানে এই যে ফর্মুলাটা আপনি দেখালেন, এই ফর্মুলা থেকেও তো তোমার হচ্ছে যে গ্রাফ তৈরি করা সম্ভব। ডেফিনেটলি সম্ভব। এখানে দেখো সমানুপাতিক সম্পর্ক, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হবে, তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর ভি রাখবা, এক্স অ্যাক্সিস বরাবর এন রাখবা। এখানে দেখো ভি বাই এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে ভি বাই এন এর মান যদি কনস্ট্যান্ট হয়, ওয়াই অ্যাক্সিসে তুমি যদি ভি বাই এন রাখো আর এক্স অ্যাক্সিসে এন রাখো, তাহলে এটাও হচ্ছে তোমার এক্স অক্ষের সমান্তরাল ওই সরলরেখা আসবে, এটাও সম্ভব। ঠিক আছে, বাট আমরা যেহেতু একই জিনিস বহুতবার দেখে আসছি, এজন্য এটা আমরা এখন আর আঁকাবো না। তুমি এখন এমনিতেই বুঝবা যে এটা কি আসলে কি হয়, যেহেতু আমরা বেসিকটা তৈরি করছি, ডেভেলপ করার চেষ্টা করছি বেসিকটা কিভাবে হয়। সো আমরা এখানে এখন এই জিনিসপত্রগুলো ইজিলি বুঝতে পারবো। ওকে, এবার আসো আমরা এখান থেকে ম্যাথ সলভ করব, এখান থেকে ম্যাথ সলভ করব। ম্যাথটা কি দেখো, আমরা এই জায়গাতে যদি একটু খেয়াল করি, আমরা এখানে 6 নাম্বার একটা ম্যাথ দেখব। ম্যাথটা বলতেছে প্রমাণ তাপমাত্রা ও চাপে, সাপে লেখা হয়ে গেছে টাইপিং মিস্টেক, প্রমাণ তাপমাত্রা ও চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব ঘনত্ব এত। এবার বলছে চাপ স্থির রেখে, চাপ স্থির রেখে 11 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওই গ্যাসের ঘনত্ব কত। একটু কেমন জানি হয়ে গেল না আমাদের? দেখো টেম্পারেচারের সাথে
টেম্পারেচারের সাথে ঘনত্বের সম্পর্ক বের করতে বলছে। টেম্পারেচারের সাথে কিসের সম্পর্ক? ঘনত্বের সম্পর্ক বের করতে বলছে। বাট আমরা টেম্পারেচারের সাথে ঘনত্বের সম্পর্ক কি কখনো পড়ছি? পড়ি নাই তো। আমরা টেম্পারেচারের সাথে সরাসরি ঘনত্বের সম্পর্ক পড়ি নাই। আমরা টেম্পারেচারের সাথে কিসের সম্পর্ক পড়ছি একটু জাস্ট দেখার চেষ্টা করব। আমরা একটু টেম্পারেচারের সাথে যদি দেখার চেষ্টা করি, আমরা আয়তনের সাথে চাপের সম্পর্ক দেখছি, আয়তনের সাথে টেম্পারেচারের সম্পর্ক দেখছি, চাপের সাথে টেম্পারেচারের সম্পর্ক দেখছি। এইগুলো আমরা দেখছিলাম। খেয়াল করে দেখো, এইগুলো আমরা দেখছিলাম। এখন এই তিনটার ভিতরে খেয়াল করলে দেখবা এইটা হচ্ছে আমাদের বয়েল, এইটা হচ্ছে আমাদের বয়েল, এইটা হচ্ছে আমাদের চার্লস, আর এইটা হচ্ছে আমাদের কি তোমার গেলুসাক। এখন তুমি বলবা ভাইয়া বারবার কেন এগুলা লিখতেছেন? বিকজ এগুলা তোমার ঠোঁটের আগায় থাকা চাই, তোমার মুখস্থ হয়ে চোখের ভিতরে, দর্শনের ভিতরে, দৃষ্টিশক্তির ভিতরে আটকে থাকা চাই। যে কোনো মোমেন্টে যেন সামনে আসলেই তুমি পারো, কারণ এখান থেকে তুমি এমসিকিউ পাবা, সিকিউ পাবা, এই তিনটা সূত্র থেকে ঘুরে ফিরে পাবা। তুমি যদি বয়েলেরটা চার্লসে ঢুকাই দাও, চার্লসেরটা গেলুসাকে ঢুকাই দাও, তাহলে কিন্তু হবে না। মানে ধরো একজনের বাচ্চা যদি তুমি আরেকজনের কোলে দিয়ে বলো যে এটা তোমার বাচ্চা, তাহলে কি সে হবে? মানে সে কি আরেকজনের কোলে ঢুকাই দিলে তার বাচ্চা হবে? হবে না তো। এই জন্য তুমি যদি বয়েলের সূত্রে চার্লস বলো আর চার্লসের সূত্রে বয়েল বলো, তাহলে তো হবে না। এই জন্য তোমাকে এই জিনিসটা মাস্ট মুখস্থ করা লাগবে। হ্যাঁ, এবং এটা কি একদিনে তো তোমার মুখস্থ হবে না, বারবার প্র্যাকটিস করে করে মুখস্থ হবে। তো তুমি যখনই একটা সলভ করবা, ওই সলভের প্রশ্ন অ্যানালাইসিস করতে যে বারবার এই তিনটা জিনিস বা এই রিলেশনটা একটু বারবার লিখবা, বারবার খাতায় একটু রাফ করবা। এই রাফ করার সাথে সাথে দেখবা তোমার আস্তে আস্তে নিজের মাথার ভিতর ক্লিয়ারিটি চলে আসবে। এবার দেখো আমাদের এখানে যেহেতু তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক তৈরি করতে বলছে, যেহেতু তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক তৈরি করতে বলছে, তার মানে আমাদের এখানে টি এবং ঘনত্ব ডি এর ভিতরে সম্পর্ক তৈরি করতে বলছে। তো আমরা একটু দেখার চেষ্টা করব এখানে ঘনত্ব ডি কিভাবে সম্ভব। তো আমরা ফিজিক্সে ঘনত্ব রিলেটেড বা তোমার হচ্ছে ঘনমাত্রা রিলেটেড একটা সম্পর্ক দেখছি, যে ভর এম ইকুয়ালস টু রো ভি, যেখানে আমরা রো মানে হচ্ছে ঘনত্ব পাই, ভি মানে হচ্ছে আয়তন পাই, এবার এম মানে কি পাই? এম মানে পাই হচ্ছে ভর, তাই তো? ভর এম ইকুয়ালস টু রো ভি। তো এই জায়গাতে খেয়াল করে দেখো, প্রমাণ তাপমাত্রা চাপে ঘনত্ব এত বলছে এবং স্থির চাপ স্থির রেখে বলছে। কি বলছে? চাপ স্থির রেখে। সো চাপ যদি আমি স্থির রাখি, চাপ যদি আমি স্থির রাখি, তো চাপ স্থির রাখা মানে হচ্ছে আমি চাপের কোনো পরিবর্তন করতে পারবো না, আমি চাপের কোনো পরিবর্তন করতে পারবো না। তাহলে এই জায়গায় যে চাপ আছে, এই চাপের কোনো পরিবর্তন হবে না। তো চাপের পরিবর্তন হবে না, এইটা বোঝার সাথে সাথে আমাদের এটাও বুঝতে হবে যে এই জায়গাতে ভরেরও আমরা কোনো পরিবর্তন করতেছি না, স্থির ভর বিশিষ্ট হচ্ছে। তো স্থির ভর বিশিষ্ট যদি হয়, তো খেয়াল করো এই জায়গাতে মেইন বোঝার জিনিস যেটা, এখানে আমরা টেম্পারেচার বাড়াচ্ছি, টেম্পারেচার কমাচ্ছি, টেম্পারেচার বাড়াচ্ছি, টেম্পারেচার কমাচ্ছি। সো এখানে টেম্পারেচারের সাথে চাপের একটা সম্পর্ক ছিল, টেম্পারেচারের সাথে চাপের একটা সম্পর্ক ছিল। এবার চাপের সাথে দেখো আয়তনের সম্পর্ক আছে, চাপের সাথে আয়তনের সম্পর্ক আছে। খেয়াল করো, টেম্পারেচারের সাথে চাপের সম্পর্ক ছিল, চাপের সাথে আয়তনের সম্পর্ক আছে, তাই না? তো এই যে চাপের সাথে আয়তনের সম্পর্ক আছে, এখন আমরা সরাসরি এই আয়তন নিয়ে কাজ করতে পারি। আয়তন কিভাবে কাজ করব? এম ইকুয়ালস টু রো ভি, এই জায়গা থেকে আমরা কাজ করতে পারবো। এম ইকুয়ালস টু রো ভি, এই জায়গা থেকে কাজ করতে পারবো। তো খেয়াল করে দেখো, যদি আমার এম একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়, মানে কোনো একটা গ্যাসের ভর যদি পরিবর্তন না হয়, তাহলে ভি ইজ ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই রো পাওয়া যায়। ভি ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই রো পাওয়া যায়। পাওয়া যায় কিনা বলো? ভি ইজ ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই রো। এবার যদি এইটা আমরা পাই, এবার একটু খেয়াল করো, তাহলে আয়তনের সাথে ঘনত্ব যেটা আছে তার সম্পর্ক দেখো ব্যস্তানুপাতিক হয়ে যায়। আয়তনের সাথে ঘনত্বের যে সম্পর্ক, এখান থেকে খেয়াল করলে দেখো ব্যস্তানুপাতিক সম্পর্কে চলে আসে, ব্যস্তানুপাতিক সম্পর্কে আসে। তো এখন যদি তুমি এই তাপমাত্রা এবং আয়তন এই দুইটার ভিতর রিলেশন করাও, ভি ইজ প্রপোর্শনাল টু টি ছিল, এখন আয়তনের সাথে আবার ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো আমি এই ঘনত্বকে যদি ডি দিয়ে প্রকাশ করি, দেখো এই ঘনত্ব ফিজিক্সে রো দিয়ে প্রকাশ করে, বাট তুমি যখন কেমিস্ট্রিতে আসবা তখন এটাকে ডি দিয়ে প্রকাশ করে। ডি মানে কি? ডি মানে হচ্ছে ডেনসিটি। ডি মানে কি? ডি মানে হচ্ছে ডেনসিটি। ঘনত্বকে আমরা
ডি দিয়ে প্রকাশ করি, ডি মানে ডেনসিটি। তো খেয়াল করো এই ভি এর সাথে ডি এর সম্পর্ক যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে ভি এর সাথে ডি এর সম্পর্ক 1/d লিখলাম, ভি এর পরিবর্তে 1/d লিখছি। সো 1/d ইজ প্রপোর্শনাল টু কি আসবে, টি আসবে। এইবারটা পরের লাইনে খেয়াল করো, পরের লাইনে 1/d ইজ ইকুয়ালস টু কে ইন্টু টি লেখা যায়, যায় কিনা বলো? 1/d ইজ ইকুয়ালস টু কে ইন্টু টি লেখা যায়। পরের লাইনে দেখো আড়াআড়ি যদি গুণ করো, আড়াআড়ি যদি গুণ করো, তো আড়াআড়ি গুণ করলে এখান থেকে আড়াআড়ি যদি গুণ করো তাহলে এখান থেকে তুমি আলাদা করে পাবা, দেখো ডি, খেয়াল করো এখান থেকে আলাদা করে পাবা ডি ইন্টু টি ইজ ইকুয়ালস টু 1/k, যেটা মানে হচ্ছে কে প্রাইম। মানে এই জায়গায় আমরা ঘনত্ব এবং তাপমাত্রা এই দুইটার গুণফল একটা নতুন ধ্রুবক পাইছি। খেয়াল করে দেখো, ঘনত্ব এবং তাপমাত্রা এই দুইটার গুণফল একটা নতুন ধ্রুবক পাইছি। তার মানে এখান থেকে লেখা যায় d1t1 ইকুয়ালস টু d2t2। এখন তুমি বলবা ভাই এইটা কেন করলেন? দেখো অনেক ক্ষেত্রে তোমার এরকম ম্যাথ দিয়ে দিবে, তুমি হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে পাবা, ঢাকা ইউনিভার্সিটিতে পাবা, বুয়েটে পাবা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলা, রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স, এই জায়গাগুলোতে এরকম ম্যাথ পাবা যেই ম্যাথগুলা সরাসরি তোমার বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, গেলুসাক এরকম সূত্র থেকে দিবে না, এই সূত্রের ভিতরে অন্য একটা থার্ড পার্টি সূত্র ইন্টিগ্রেট করে ম্যাথটা দিয়ে দিবে। যেমন ধরো এখানে একটা থার্ড পার্টি সূত্র কি, ঘনত্বের সূত্র, এই সূত্রটা থার্ড পার্টি সূত্র না? ঘনত্বের সূত্রটা দেখো পরিপূর্ণভাবে একটা থার্ড পার্টি সূত্র, তো ঘনত্বের সূত্রটা ইন্টিগ্রেট করে দিয়ে দিছে। সো যদি এরকম ঘনত্বের সূত্র ইন্টিগ্রেট করে দিয়ে দেয় তখন আমাদের উপায় কি? তখন আমাদের উপায় হচ্ছে এইটাকে এখানে ব্যবহার করে নতুন ফর্মুলা তৈরি করতে শেখা। তো আমরা এখন এখান থেকে নতুন ফর্মুলা তৈরি করে লিখলাম d1t1 ইকুয়ালস টু d2t2। এবার খেয়াল করো, এবার খেয়াল করো আমরা এরকম একটা ফর্মুলা পেয়ে গেলাম যেখানে আমাদের বাম সাইড আছে, ডান সাইড আছে। তো আমি গত ক্লাসগুলোতে তোমাকে একটা জিনিস বলি নাই যে তুমি যখনই এরকম ফর্মুলা পাবা, এই ফর্মুলার বিশেষত্ব হচ্ছে তুমি যখন এই জায়গায় ম্যাথ দেখবা, এই জায়গায় যখন তুমি ম্যাথ দেখবা, এই ম্যাথের ভিতরে যেই ভ্যালুগুলো দেয়া আছে, যেমন দেখো ঘনত্বের ভ্যালু দেয়া আছে এখানে, তাই না? এই জায়গায় ঘনত্বের ভ্যালু দেয়া আছে, খেয়াল করো এই ঘনত্বের যে ভ্যালু দেয়া আছে এই ভ্যালুর এককের দিকে তাকাবা। বাম সাইডে যে একক থাকবে অটোমেটিক ডান সাইডেও সেম এককই বসবে। বাম সাইডে যে একক ডান সাইডে সেম একক, বাম সাইডে ঘনত্বের যে একক ডান সাইডে তাই হবে, বাম সাইডে তাপমাত্রা যে একক ডান সাইডে তাই হবে, বাম সাইডে চাপের যে একক ডান সাইডে তাই হবে, বাম সাইডে আয়তনের যে একক ডান সাইডে তাই হবে। সো বাম সাইডের একক আর ডান সাইডের একক হুবহুব সেম রাখতে হবে। তো যেই এককেই দেয়া থাকুক না কেন তোমাকে জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে বাম এবং ডানের একক যেন সেম হয়। যদি বাম এবং ডানের একক কখনো পার্থক্য হয়ে যায় তখন যে কোনো একটা কনভার্ট করে মিল করে নিলে হয়ে গেল। বাম এবং ডানের একক যদি কখনো সেম হয়ে যায় যে কোনো একটা কনভার্ট করে মিল করে নাও, দ্যাটস ইট, এইটুকুই এনাফ। তো এখানে যেহেতু আমাদের একটা দেখো ঘনত্ব অলরেডি দেয়া আছে 22 কেজি পার মিটার কিউব, তো আমরা 22 কেজি পার মিটার কিউব পাচ্ছি। এইটা যখন আমরা প্রমাণ তাপমাত্রা নিচ্ছি তখন, সো প্রমাণ তাপমাত্রা নিচ্ছি তখন এই কথাটার মানে কি? এই কথাটার মানে হইতেছে আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারি যে আমাদের ইনিশিয়াল টেম্পারেচার T1 ইকুয়ালস টু 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রিতে 0 ডিগ্রিকে কেলভিনে কনভার্ট করলে 273 যোগ করতে হয়, 273 যোগ করলে প্রমাণ তাপমাত্রা মানে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা T1 পারলাম। যখন T1 ছিল তখন D1 এর ভ্যালু হচ্ছে, খেয়াল করো 22 কেজি পার মিটার কিউব, তখন D1 এর ভ্যালু আমাদের 22 কেজি পার মিটার কিউব। এবার বলছে চাপ স্থির রেখে 11 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, মানে টেম্পারেচার চেঞ্জ হয়ে T2 এর ভ্যালু 11 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। সো 11 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 11, 11 সাথে 273 যোগ, সো 11 সাথে 273 যোগ করলে খেয়াল করো এখানে 284 আসে, 11 সাথে 273 যোগ করলে 284 আসে। খেয়াল করো তো, 1 এর সাথে 4, 3, 4, 7 এর সাথে 1, 8, আর এখানে 2, 284 কেলভিন আসে। এবং এই জায়গা থেকে আমরা D2 এর ভ্যালু পাই। D2 এর ভ্যালু কি? এই যে 11 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য ঘনত্ব বের করতে বলছে, তাহলে D2 এর ভ্যালু তো আমার জানা নেই, এটা বের করা লাগবে, এটা আমরা বের করব। তাহলে এই যে পাশে আমরা ভ্যালুগুলো বসালাম, এখন এগুলা বসায় আমাদের ক্যালকুলেশনটা শেষ করতে হবে। তাহলে দেখো আমরা এক জায়গাতে 22 ইন্টু 273 করতে পারি, আরেক জায়গাতে 284 ইন্টু
D2 করতে পারি। সেখান থেকে ফাইনালি D2 এর অ্যান্সার হবে 22 ইন্টু 273 ডিভাইডেড বাই 284। এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে টোটাল ভ্যালু। তাহলে এই যে ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে জাস্ট বের করবা 22 ইন্টু 273 ডিভাইডেড বাই 284 284। ক্যালকুলেট করলে এখান থেকে ঘনত্ব আসবে 21.14। এটা কি এককে আসবে? এই যে একক দেওয়া আছে সেম এককে, তাহলে কি আসবে? কেজি পার মিটার কিউব। দ্যাটস ইট। তো এখানে দেখো যেহেতু আমাদের তোমার হচ্ছে যে টেম্পারেচার এখানে আমাদের বাড়ছে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে আমাদের এই জায়গায় দেখো টেম্পারেচারের সাথে ঘনত্বের সম্পর্ক ছিল ব্যস্তানুপাতিক। টেম্পারেচার যখন বাড়ছে তখন দেখো অটোমেটিক ঘনত্ব কমে গেছে, টেম্পারেচার যখন কম ছিল ঘনত্ব তখন বেশি ছিল। তো এখানে যে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, এই ব্যস্তানুপাতিক সম্পর্কটার সাথে দেখবা মিল আছে। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে আমাদের ম্যাথ। তো আমরা এখানে সরাসরি কিন্তু একটু অ্যাডভান্স ম্যাথ করছি, নর্মাল ম্যাথ করি না, আমরা একটু সরাসরি অ্যাডভান্স ম্যাথ করছি। আমরা আগে যে ম্যাথ করছিলাম তার চেয়ে একটু অ্যাডভান্স ম্যাথ করছি। ওকে, তোমরা সবাই দেখছি কমেন্টে লিখছো যে 21.147 সাবাস। হ্যাঁ ভাই, এইটা চার্লসের অনুসিদ্ধান্ত না? ইয়েস, এটা চার্লসের অনুসিদ্ধান্তও বলা যায়, চার্লসের ভিতর থেকেও এটা বের করে আনা যায়, সো আবার এটাকে তুমি হচ্ছে গেলুসাকের ভিতর দিয়েও কাজ করতে পারো, প্যারা নাই। চার্লসের ভিতর থেকেও বের করে আনা যায়, আবার এটাকে তুমি গেলুসাকের ভিতর দিয়েও কাজ করতে পারো। এখন তোমরা আমাকে বলো যে এতদূর পর্যন্ত যা যা তোমাকে শেখাইছি সব তুমি বুঝছো কিনা? আমি কিন্তু অ্যানালাইসিস করে প্রশ্ন দেখে বুঝে তোমার যা যা লাগবে ওইগুলারই সুন্দর নোট তৈরি করে দিতেছি, ওইগুলাই তোমাকে গোছায় দিতেছি, এইগুলাই তোমার লাগবে। সো তুমি একদম ফুললি ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও যে একদম A to Z ক্লিয়ার। যারা পরবর্তীতে রেকর্ড করবা তোমরাও এই ভিডিও কমেন্ট সেকশনে জানা যাবা যে এই মোমেন্ট পর্যন্ত তোমার একদম A to Z ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে খুবই ভালো, আমরা সামনে আগাবো। তোমাদের একটু কমেন্ট দেখবো ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানাবো আমাকে। আচ্ছা জি ভাইয়া, অনেক ভালো বুঝছি। তৌফিক মুজাহিদ বলছে, ওকে তৌফিক সাবাস, খুবই ভালো লাগলো শুনে যে তুমি অনেক ভালো বুঝছো। ওকে, ইফাত জাহান বলছে বুঝছি, তারপরে আরফিন জাহান বলছে বুঝছি, ফয়সাল ক্লিয়ার, রাজীব বলছে ভাইয়া এটা কঠিন অনেক, হ্যাঁ এইটা একটু কঠিন লাগতে পারে, বাট যদি এত কিছু বুঝতে তোমার অসুবিধা হয়, খেয়াল করো আমার একটা কথা মনে রাখবা, এত কিছু বুঝতে যদি তোমার অসুবিধা হয় জাস্ট একটা সিম্পল জিনিস মাথায় রাখবা, সিম্পল ক্যালকুলেশন হচ্ছে এইটা। দেখো চার্লসের সূত্রের দিকে তাকাও, আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক, আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে দেখো তাপমাত্রার সাথে সমানুপাতিক সাথে ব্যস্তানুপাতিক, সো এর সাথে সমানুপাতিক দিয়ে 1/d হবে। তাহলে d এর সাথে t এর সম্পর্ক সরাসরি ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে, এত কিছু বোঝাও লাগবে না। যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে শুধু এইটুকু মনে রাখবা যে ঘনত্ব এবং তাপমাত্রা সম্পর্ক ব্যস্তানুপাতিক, জাস্ট এইটুকু মাথায় রাখবা যে ঘনত্ব এবং তাপমাত্রা সম্পর্ক ব্যস্তানুপাতিক। যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে এইটা আসবে তোমার রিলেশন। ওকে, এবং যদি এইটা রিলেশন আসে, এই যে অনুসিদ্ধান্ত থেকে আমি রিলেশন পাইলাম, এখানেও কিন্তু গ্রাফ আসবে, গ্রাফটা কি? তো দেখো d ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু t আসতেছে, আয়তন তোমার ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে কি? তার মানে এই জায়গাতে তুমি যদি গ্রাফ আঁকো, এই বরাবর ঘনত্ব দাও আর এই বরাবর টেম্পারেচার দাও, তাহলে দেখো ঘনত্ব এবং টেম্পারেচার দুইটা সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে অধিবৃত্তাকার গ্রাফ, গ্রাফটা কি? d ভার্সেস t এর গ্রাফ, ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে অধিবৃত্তাকার গ্রাফ, মাথায় রাখতে হবে। এইটা কখন আসবে? যখন তোমাকে প্রশ্ন কঠিন করবে, সিলেবাসের বাইরে থেকে করবে, মানে মনে হবে যে আমি যা যা শিখছি, যা যা বইতে দেয়া আছে এগুলো তো আসে নাই, বাট দেখো তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে দিছে, এতক্ষণ পর্যন্ত যত গ্রাফের আন্ডারস্ট্যান্ডিং তোমাকে দিছি, যত গ্রাফ বুঝাইছি সেই জায়গা থেকে দিছে। সম্পর্ক কি? সম্পর্ক ব্যস্তানুপাতিক, কার সাথে? d এর সাথে t এর। তো এখানে d রাখছি, এখানে t রাখছি, তাহলে দেখো অধিবৃত্তাকার চলে আসছে। এবার দেখো সেম গ্রাফ, এটাই ওই যে বয়লের সূত্রে যেভাবে আমরা শিখছিলাম, খেয়াল করো, আমরা এখানে দিব d আর এখানে দিব 1/t। এবার খেয়াল করো তো,
ডি আর 1/t যদি নাও তাহলে ডি এর সাথে টোটাল 1/t সমানুপাতিক সম্পর্কে আছে না? ডি এর সাথে টোটাল 1/t সমানুপাতিক সম্পর্কে আছে। টোটাল 1/t সমানুপাতিক সম্পর্কে থাকলে এটা মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এইটাকে আমরা বলতে পারবো ডি ভার্সেস টি ইনভার্স গ্রাফ বা 1/t গ্রাফ। সবসময় যে 1/t লেখা থাকবে তা কিন্তু না, এই জায়গাতে 1/t এর পরিবর্তে টি ইনভার্স লেখা থাকতে পারে, এই জায়গায় 1/t এর পরিবর্তে টি ইনভার্স দেয়া থাকতে পারে। ডি ভার্সেস টি ইনভার্স গ্রাফ। এবার দেখো এই টি আর টি ইনভার্স দেখতে কিন্তু খুবই কাছাকাছি, ভুল করা যাবে না। যেখানে টি আছে এখানে টি ইনভার্স আছে, টি থাকলে গ্রাফ এরকম হয়ে যাচ্ছে, টি ইনভার্স হলে এরকম মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে। বেসিকটা কি ছিল? ওই আগের বেসিক। কি বেসিক? যে যদি কখনো তোমার সমানুপাতিক হয় তাহলে মূলবিন্দুগামী সরলরেখা হবে, যদি কখনো সমানুপাতিক হয় মূলবিন্দুগামী সরলরেখা হবে, যদি কখনো ব্যস্তানুপাতিক হয় তাহলে এরকম অধিবৃত্তাকার হবে। অধিবৃত্তাকার, হাই প্যারাবোলা, অধিবৃত্তাকার। জিনিসপত্রগুলো মাথায় রাখতে হবে। ওকে, এবার যদি এরকম হয়, আমরা যদি এরকম দেখি, এই সেম গ্রাফ যদি এরকম দেখি, খেয়াল করো এই যে রিলেশনটা আছে, এই রিলেশনটার আড়াআড়ি গুণ করলে ডি ইন্টু টি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট আসে। তো ডি ইন্টু টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে হচ্ছে এই বরাবর তুমি ডিটি রাখলা আর এই বরাবর শুধু তুমি টি নিলা। তাহলে দেখো ডিটি এর ভ্যালু সবসময় কনস্ট্যান্ট। এখন সেই কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিলাম এই পয়েন্টটা, তাহলে তুমি যতই টি চেঞ্জ করো, তুমি যতই টি বাড়াও, এদিক বরাবর তুমি যতই টি বাড়াও, এই ভ্যালু কনস্ট্যান্টই থাকবে। এই ভ্যালু কনস্ট্যান্টই থাকবে। কনস্ট্যান্ট থাকা মানে এরকম একটা ফিক্স সরলরেখা আগাবে এক্স অ্যাক্সিসের সমান্তরালে। বুঝতে পারছো? এবার দেখো যদি তোমাকে আরেকটু কঠিন প্রশ্ন করে, হ্যাঁ আরেকটু ব্রেন স্টর্মিং করায়, মানে তোমাকে আরেকটু ঘুরায় দেওয়ার চেষ্টা করে এবং তুমি এমসিকিউ যাতে ভুল করো সেটার জন্য ট্র্যাপে ফেলে, এই এমসিকিউ যদি তোমাকে কখনো ট্র্যাপে ফেলে তাহলে ট্র্যাপটা কেমনে ফেলাবে? ট্র্যাপটা খুব সিম্পল। দেখো এই সেম জিনিস যেটা আমরা শিখলাম যে ডি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টি, তার মানে ডিটি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই রিলেশনটা দেখলাম। এবার তোমাকে ট্র্যাপে ফেলার জন্য বলবে এক্স অ্যাক্সিস যেটা আছে, এক্স অ্যাক্সিস বরাবর আমরা ডিটি নিছি আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ডি নিছি, এক্স অ্যাক্সিস বরাবর ডিটি নিছি। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ডিটি মানে এই ডিটি এর ভ্যালু তো কনস্ট্যান্ট ভাইয়া, তাই না? ডিটি এর ভ্যালু কনস্ট্যান্ট, তার মানে এক্স অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্ট আমার কনস্ট্যান্ট, কোনো একটা পয়েন্ট কনস্ট্যান্ট, এই পয়েন্টটা ধরো কনস্ট্যান্ট। এখন তুমি ওয়াই এর ভ্যালু যতই বাড়াও এক্স এর ভ্যালু কনস্ট্যান্টই থাকবে, মানে উপরের দিকে এভাবে বাড়তে থাকবে। ওয়াই এর ভ্যালু বাড়তে থাকবে বাট এক্স এর ভ্যালু বাড়বে না। তাহলে দেখো রেখাটা এখন ওয়াই অক্ষের সমান্তরাল না? রেখাটা এখন ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে দেখো ডি ভার্সেস ডিটি, ডি ভার্সেস ডিটি এইটার ক্ষেত্রে ওয়াই অক্ষের সমান্তরাল। আগে যখন ছিল খেয়াল করো ডিটি ভার্সেস টি তখন ছিল এক্স অক্ষের সমান্তরাল। তো কখনো কখনো আবার এই এমসিকিউ এর ভিতরেই এই যে রেখাটা আছে, এই রেখাটা সরাসরি রেখা চিহ্নিত না করে এরকম বাংলা কথা লিখে দিবে যে এক্স অক্ষের সমান্তরাল। কি লিখে দিবে? এক্স অক্ষের সমান্তরাল। ওকে, আর কখনো কখনো এই জায়গাতে লিখে দিবে ওয়াই অক্ষের সমান্তরাল। এখন তুমি বলবা ভাইয়া এইসব জিনিসপত্র পড়াচ্ছেন এগুলা কই পাইছেন? এগুলা আমি বিগত আমার 5-6 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নে আসতে দেখছি। সো প্রশ্ন আসতে আমি দেখতেছি, দেখে দেখে অ্যানালাইসিস করে এইসব জিনিসপত্রগুলো, এই বেসিকগুলো আমার ভিতরে ঢুকে গেছে। সো আমি যখন পড়াই তখন ওই প্রশ্নগুলার সলিউশনগুলো আমি আস্তে 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 দেখাই দিই, যাতে তুমি যখন সামনে কোশ্চেন ব্যাংক সলভ করবা, পরীক্ষা দিবা, এইচএসসিতে পড়বা, অ্যাডমিশনে পড়বা, ইচ অ্যান্ড এভরি জায়গায় তুমি যেন এই জিনিসপত্রগুলো আসলে আর কখনো ভুল না হয়। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে যারা এক্সপিরিয়েন্স টিচার, যারা দীর্ঘদিন যাবত পড়াচ্ছে তাদের সাথে পড়ানোর সুবিধা, তাদের সাথে পড়ার সুবিধা, তাদের সাথে পড়লে যেটা হয় তারা ক্লাসের ভিতরেই তোমার প্রবাবল সমস্ত জায়গাগুলো টাচ করে দেয়, ফলে তোমার পড়তে সুবিধা হয়, তোমার জানতে সুবিধা হয়। ওকে, সো আমরা এই জায়গাটা ধরে ফেলছি, এই জায়গাটা বুঝে ফেলছি যে কিভাবে এই জায়গাটা হবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। ওকে, যদি এই ব্যাপারটা ক্লিয়ার হয় এবার আসো আমরা গ্যাসের সমন্বয় সূত্রে আসবো। গ্যাসের সমন্বয় সূত্র, যখনই সমন্বয় কথাটা আসবে সবসময় মাথায় রাখবা সমন্বয় মেইনলি হয় হচ্ছে বয়েল এবং চার্লস থেকে।
যখনই সমন্বয় এই কথাটা আসে তখনই মাথায় রাখবা এইটা মেইনলি বয়েল এবং চার্লসের সমন্বিত রূপ। বয়েল এবং চার্লসের সমন্বিত রূপ হচ্ছে সমন্বয়। এবার বয়েল এবং চার্লসের সমন্বিত রূপ বলতে কি বোঝায় খেয়াল করো। বয়েলের সূত্র হচ্ছে v is proportional to 1/p আর চার্লসের সূত্র v is proportional to t। তো সমন্বয় মানে হচ্ছে এই দুইটা সূত্রকে একত্রিত করে দেয়া, এই দুইটা সূত্রকে একত্রিত করে দেয়া। তো এই দুইটা সূত্রকে একত্রিত করলে যেটা হয় খেয়াল করো, এইটা বাম সাইড, এটা বাম সাইড, বাম সাইড একসাথে থেকে গেল। তো বাম সাইড থেকে গেল, এখন বাম সাইডের ভি এর সাথে খেয়াল করো, এই ভি এর সাথে এই ভি এর সাথে এই ডান সাইড তুমি যদি একত্রিত করো, উপরে যাবে তোমার দেখো টি আর নিচে যাবে পি। এই যে একত্রিত করে দিলাম, এই একত্রিত রূপটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সমন্বিত রূপ। এই একত্রিত রূপটাই হচ্ছে আমার সমন্বিত রূপ। ঠিক আছে, এই রূপটা হচ্ছে কি আমার সমন্বিত রূপ। এবার ভালো করে খেয়াল করো, এই যে সমন্বিত রূপটা পাইলাম v is proportional to t/p, কি করছি আমি দুইটা সূত্রকে একত্রিত করে দিছি। অর্থাৎ এখন এই ফর্মুলাতে আমার আর কোনো আলাদা করে চাপ, তাপ, তারপর হচ্ছে আয়তন কেউ ফিক্স না, তিনটাই ভেরিয়েবল, তিনটাই পরিবর্তন হতে পারে। ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে পরিবর্তনশীল। তো তিনটাই পরিবর্তন হতে পারে, তিনটা জিনিসই পরিবর্তনশীল। তিনটা জিনিস পরিবর্তনশীল হলেও একটা জিনিস কিন্তু পরিবর্তনশীল না, সেটা কি বলতো? মোল সংখ্যা। এখানে কিন্তু সমন্বিত রূপের ভিতরে অ্যাভোগাড্রো সূত্রের মোল সংখ্যা নিয়ে কোনো কথা বলা নেই। আছে কি? দেখো এখানে মোল সংখ্যা নিয়ে কোনো কথা বলা নেই। অর্থাৎ এই সমন্বিত রূপে এখনো স্টিল আমাদের একটা জিনিস নাই, সেটা কি? সেটা হচ্ছে নির্দিষ্ট ভর। তো এখানে আমাদের ভর নির্দিষ্ট করা, সমন্বিত সূত্রে। এখন সমন্বিত সূত্রে এই যে ভর নির্দিষ্ট করা, এইটা থেকে আমি যদি এইটার রূপ বের করার চেষ্টা করি, খেয়াল করো, এইটার রূপ বের করার চেষ্টা করি, এই v is equals to k into t divided by p আসবে। সমানুপাতিক চিহ্ন তুলে দিছি, k হয়ে গেছে, t divided by p আসছে। এবার তুমি যদি আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে দেখবা pv divided by t is equals to k আসে। এই যে pv divided by t is equals to k, this is the সমন্বিত রূপ, this is the সমন্বিত রূপ। এইটাই হচ্ছে আমার সমন্বিত রূপের ফাইনাল। সো যদি কেউ জিজ্ঞেস করে যে গ্যাসের সমন্বিত সমীকরণ কোনটা, pv divided by t is equals to k, এটা। এবার এই রূপটার আরেকটা রূপ হইতেছে, এখান থেকে আবার তুমি তৈরি করতে পারো p1 v1 divided by t1 is equals to p2 v2 divided by t2। এই যে রূপটা, এইটা হচ্ছে আমাদের সমন্বিত রূপের ম্যাথ করা সমীকরণ। তো এই ম্যাথ করা সমীকরণে আমাদের কি কি চেঞ্জেস থাকবে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে চাপ থাকবে, আয়তন থাকবে, তাপমাত্রা থাকবে। চাপ থাকবে, আয়তন থাকবে, তাপমাত্রা থাকবে। দেখো এই সাইডে তিনটা প্যারামিটার, এই সাইডে তিনটা প্যারামিটার, এই সাইডে তিনটা, এই সাইডে তিনটা, এই সাইডে তিনটা আর এই সাইডে তিনটার ভিতর দুইটা দেয়া থাকবে। অর্থাৎ 3 3 6 এর ভিতরে যে কোনো 5টা দেয়া থাকবে, একটা বের করা যাবে। যে কোনো 5টা দেয়া থাকবে, একটা বের করা যাবে। দেখো এই সাইডে তিনটা, এই সাইডে তিনটা, যে কোনো 5টা দেয়া থাকবে, একটা বের করা যাবে। ওকে, যে কোনো 5টা দেয়া থাকবে, একটা বের করা যাবে। এই হচ্ছে আমাদের সমন্বিত রূপ। সো এই সমন্বিত রূপটা আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং এইটা থেকে আমাদের কিছু ম্যাথ করা শিখতে হবে। এটা থেকে ম্যাথ করা কেন শিখতে হবে? বিকজ এখান থেকে ম্যাথ আসার ভালো লেভেলের সম্ভাবনা আছে, এখান থেকে ম্যাথ আসার ভালো লেভেলের সম্ভাবনা আছে। এটা আমাদের খুব ভালো মতো শিখতে হবে। ওকে, সো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়, এখন আমরা এই যে সমীকরণটা আছে p1 v1 by t1 সমন্বিত সমীকরণ, এই সমীকরণ থেকে ম্যাথ দেখব। এখন এখানে ম্যাথ আমি তুলি নাই, আমি এখানে নিজের মতো করে ম্যাথ তোমাদের বানায়ে তারপরে দিব। এখানে আমি ম্যাথ তোমাদের জন্য তুলি নাই, নিজের মতো করে বানায়ে তারপরে ম্যাথ দিব। তো এখান থেকে সমন্বিত সমীকরণ থেকে নিজের মতো করে বানায় একটু ম্যাথ দিই। বলছে ধরো একটা ম্যাথ এরকম বলছে, হ্যাঁ, একটা ম্যাথ এরকম বলছে, আমার সাথে সাথে তুলো। নির্দিষ্ট পরিমাণ কোনো
গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড হতে কত করলে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড হতে কত করলে, মানে 27 থেকে আমি যদি কত করি তাহলে চাপ দ্বিগুণ হবে এবং তোমার আয়তন ধরো হচ্ছে 3 গুণ হবে, এভাবে বলা আছে। তো তাপমাত্রা তুমি কত করলে চাপ দ্বিগুণ হবে, আয়তন 3 গুণ হবে, এটা বলা আছে। তো সবসময় এরকম দ্বিগুণ 3 গুণ বলা না থেকে অন্য কিছু বলা থাকতে পারে, যেমন বলা থাকতে পারে চাপ হচ্ছে 0.5 অ্যাটম থেকে 0.9 অ্যাটম হবে। সো এখানে চাপের কথা সেম এককে বলা থাকতে পারে, ডিফারেন্ট এককে বলা থাকতে পারে, ডিফারেন্ট একক হলে সেম এককে কনভার্ট করে নিতে হয়। আবার ধরো আয়তন দ্বিগুণ 3 গুণ না বলে আয়তন বলতে পারে যে 3 লিটার থেকে 5 লিটার হবে, 5 লিটার থেকে 7 লিটার হবে, এরকম বিভিন্ন সংখ্যা দিয়ে দিতে পারে। তো আমি এখন যেভাবে দিয়েছি এই যে দেয়া, এইটা থেকে তুমি ম্যাথটা কিভাবে করবা? প্রথম কথা তোমাকে ম্যাথটা অ্যানালাইসিস করে বুঝতে হবে আমার একটা টেম্পারেচার দেয়া আছে T1, আমার আরেকটা বের করতে হবে T2, আর এদিকে আমাদের এই দ্বিগুণ আর 3 গুণ দেয়া এর মাধ্যমে আয়তন সম্পর্কে ক্লিয়ার ইনফরমেশন দেয়া আছে। তার মানে আমি যদি T1 এই টেম্পারেচারকে 27 ডিগ্রি ধরি, তাহলে 27 এর সাথে 273 যোগ করে এখানে আমি 300 কেলভিন টেম্পারেচার পাবো। বুঝতে পারছো? এবার আমি যদি আয়তনকে V1 ইকুয়ালস টু V ধরি এবং চাপকে P1 ইকুয়ালস টু P ধরি, দুইটা জিনিস খেয়াল করো, আয়তন এবং চাপ V1 ইকুয়ালস টু V ধরলাম আর তোমার হচ্ছে P1 ইকুয়ালস টু P ধরলাম, তাহলে পরিবর্তিত আয়তন V2, যেহেতু আয়তন এখানে 3 গুণ হয়ে গেছে তাহলে এখানে 3V আসবে, যেহেতু চাপ এখানে দ্বিগুণ হয়ে গেছে P2 ইকুয়ালস টু 2P আসবে। এই যে কত গুণ বাড়লো এই জিনিসটা বোঝা লাগবে, এটা তোমার মাথার ভিতরে একটা ক্লিয়ারিটি আনতে হবে। হ্যাঁ, যে যদি কখনো আমাদের এরকম দ্বিগুণ 3 গুণ হয়, খেয়াল করো এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, আমি এখানে বলছি চাপ দ্বিগুণ মানে হচ্ছে চাপ আগে যা ছিল তার 2 গুণ, আগে ছিল V, আগে ছিল P, পরে হইছে 2P, মানে আগের খেয়াল করো আগের দ্বিগুণ। তো আবার খেয়াল করো আয়তন বলছে 3 গুণ, মানে আগে ছিল V, পরে হইছে 3V, মানে আগের 3 গুণ, 3 দিয়ে গুণ করছি। সো এই কথাগুলোর দিকে একটু ভালো করে খেয়াল করা লাগবে, এই কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখা লাগবে, কখনো এগুলো ভুল করা যাবে না। সো আগের দ্বিগুণ, আগের 3 গুণ, এই কথাগুলো একটু ভালো করে মাথার ভিতরে ঢোকাইতে হবে। তাহলে আগের দ্বিগুণ, আগের 3 গুণ বুঝলাম, বোঝার পরে দেখো আমাদের এখান থেকে শুধু বাকি আছে হচ্ছে T1 জানি, আমি T2টা জানি না। তাহলে এই যে T2টা জানি না, এগুলাকে যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে দেখো P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 V2 V2 ডিভাইডেড বাই T2। ঠিক আছে, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2। সো P1 মানে হচ্ছে আমার P, V1 মানে হচ্ছে আমার V, T1 মানে আমার কত দেখো দেয়া আছে 300 কেলভিন, তাহলে 300 বসাই দিলাম। এই সাইডে দেখো P2 মানে আমার কি, P2 মানে আমার 2P, V2 মানে আমার হচ্ছে 3V, ওকে, T2 মানে এটা আমি জানি না। এবার যদি আমি একটু কাটাকাটি করি, খেয়াল করো P V V, এবার দেখো আড়াআড়ি গুণ করলে T2 ইকুয়ালস টু, দেখো এখানে আড়াআড়ি গুণ করো 300 ইন্টু 2 ইন্টু 3, ক্যালকুলেশন করো। এই জায়গাতে খেয়াল করো যে এই জায়গাতে 3 দুগুণা 6 আসে আর এখানে কত আসে 3, তাহলে 3 6 1800, এখান থেকে আমি 1800 কেলভিন পাই। টোটাল নিলে গুণ করে একবার 1800 কেলভিন পাইলাম। এই 1800 কেলভিনকে এখন যদি আমি সেন্টিগ্রেডে কনভার্ট করতে চাই তাহলে 1800 থেকে 273 বাদ দিতে হবে। জাস্ট 1800 থেকে 273 বাদ দাও, বাদ দিলে এখান থেকে বের হয়ে যাবে 1800 কেলভিন। এই তো সবাই সাবাস,
সবাই খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়েই বসছে। তো এইটা 273 বাদ দিলে 1527 ডিগ্রি সেন্টিগ্রেড। তো উত্তরে যদি এটা এমসিকিউতে আসে তাহলে এখানে 1527ও থাকতে পারে 1800ও থাকতে পারে, যেটা থাকবে সেটা তোমার এমসিকিউতে দাগাতে হবে। আর যদি এমসিকিউতে না আসে, সিকিউতে গ নম্বরে আসে, তাহলে টোটালটা প্রসেস অনুযায়ী করবা। ঠিক আছে, সব সময় এরকম সাইড নোট দিবা, সব সময় এরকম সাইড নোট দিয়ে তারপরে ম্যাথ করবা। উইদাউট সাইড নোট ম্যাথগুলা করবা না। ওকে, উইদাউট সাইড নোট ম্যাথগুলা করবা না। ওকে, তোমরা যারা যারা এখনো ক্লাস করতেছো, আমার সাথে এখনো 53 জন লাইভে আছে, 53 জনের 53 জনই ক্লাস নোট কইরে আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে আপলোড দিবা। আমি আমার হচ্ছে যে অ্যাডমিনদের বলে দিব তোমাদের নোট সাথে সাথে অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। সো ক্লাস নোট আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে একটু কষ্ট করে হচ্ছে আপলোড দিবা ক্লাস নোট। আরেকটা জিনিস সেটা হইতেছে মাস্ট তোমার বন্ধুদের একটু জানাবা আমাদের চ্যানেল সম্পর্কে, আমাদের ফ্রি ক্লাসগুলো সম্পর্কে। ওকে, আর হচ্ছে অর্গানিক কোর্সে কিন্তু 12 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ওইটাতে যারা যারা এনরোল করতে চাও এনরোল করে ফেলো। ওকে, পরে আসো আমাদের সমন্বিত সূত্র, এইটার ম্যাথ কিভাবে করতে হয় আমরা দেখে ফেললাম। কিভাবে করতে আমরা দেখে ফেললাম, এরকম সিম্পল সিম্পল ইজি ইজি ম্যাথ আছে। তুমি যেটা করবা তোমার বই থেকে এক্সারসাইজের জাস্ট 5টা ম্যাথ করবা, 5টা করলে হইতেছে, বেশি করা লাগবে না। জাস্ট 5টা ম্যাথ করো, 5টা মোর দ্যান এনাফ। এখান থেকে 5টা এক্সারসাইজ করো, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। তাহলে তোমার এখানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এবং ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে, এর বাইরে কিচ্ছু লাগবে না। ওকে, জাস্ট 5টা। ওকে, এবার আসো আমরা নেক্সট ইয়াতে যাই। গ্যাসের সমন্বিত সূত্রের আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, একটা কঠিন করে ম্যাথ দিব, সেই ম্যাথটা করব। আরেকটা ম্যাথ করব একটা কঠিন করে, তোমরা আমার সাথে সাথে আগে আগে করবা, তারপরে আমি হচ্ছে তোমাদের এখান থেকে করে দিব। ওকে, সো ম্যাথটা একটু করি। ধরো এরকম লেখা আছে, নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন, দেখো নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন 350 ডেসিমিটার কিউব, চাপ 5 অ্যাটম, তাপমাত্রা 17 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পরিবর্তন করে, ঠিক আছে, পরিবর্তন করে, এবার বোঝার চেষ্টা করবা। পরিবর্তন করে তোমার হচ্ছে 200 লিটার এবং বলা হইল হচ্ছে যে তোমার 10 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে নতুন চাপ কত হবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এই জায়গাতে কাহিনী যেটা করছে, জাস্ট এককের একটু গড়মিল করে দিছে, এককের গড়মিল। এখন গড়মিল যদি আমি যেভাবে দিছি আমি ইজিলি দিছি, আমি চাইলে আরো বেশি গড়মিল করা যায়, একটু বেশি গড়মিল করে দিই। হ্যাঁ, একটু বেশি গড়মিল করে দিই। ধরো এখানে তোমাকে হচ্ছে 500 সেন্টিমিটার কিউব দিয়ে দিলাম, 500 সেন্টিমিটার কিউব দিয়ে দিলাম। তো চাইলে আরো বেশি গড়মিল করে দেওয়া যায়, গড়মিল করে দিছি। তো খেয়াল করো, আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাতে আমাদের ইনিশিয়ালি এই জায়গাতে 350 ডেসিমিটার কিউব যেটা দেয়া আছে এটা V1 আয়তন, চাপ যেটা দেয়া আছে এটা P1 ইনিশিয়াল চাপ, টেম্পারেচার যেটা দেয়া আছে এটা T1 ইনিশিয়াল টেম্পারেচার। জাস্ট ম্যাথটা পড়বা, পড়ে প্রথম ইনিশিয়াল যেগুলো আছে সেই ভ্যালুগুলো একটু দেখে নিবা। দেখার পরে আমি দেখতে পাচ্ছি পরিবর্তন করার পরে আমি যে আয়তনটা পাচ্ছি এই আয়তনটা হচ্ছে V2, আর যেই টেম্পারেচার পাচ্ছি এইটা পাচ্ছি আমি হচ্ছে T2। তাহলে এখান থেকে আমি P2 জিনিসটা পাচ্ছি না, সেইটা আমাকে বের করতে হবে। P2 জিনিসটা পাচ্ছি না, সেটা বের করতে হবে। এখন এই ম্যাথটা সলভ করার জন্য আমি শুরুতেই ফর্মুলা লিখে নিব, P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2। ফর্মুলা আমার লেখা শেষ।
বাট ফর্মুলা লিখে লাভ হবে না, আমার এখানে যেটা করা লাগবে এখানে লিখে ম্যাথটাকে সিম্পলিফাই করা লাগবে। সো ফর্মুলা লিখে ম্যাথটাকে সিম্পলিফাই কিভাবে করব? ফর্মুলা লিখে ম্যাথটাকে সিম্পলিফাই করার ওয়ে হইতেছে, প্রথমে আমি P1 এ আসলাম। দেখো আমার বাম সাইডে P1 এর যে একক, ডান সাইডে P1 এর সেম একক হইতে হবে। P1 দেখো এখানে আমার অ্যাটম দেয়া আছে, এখানে অ্যাটম দেয়া আছে, তাহলে আমি যখন এখানে বের করব ওখানেও আমার অ্যাটমেই বের হবে, তাহলে আমার কোনো প্যারা নাই, যেহেতু P2 বের করতে বলছে। তাহলে এখানে আমার P1 অ্যাটম দেয়া আছে 5 অ্যাটম, এটা লিখে ফেললাম। এবার দেখো আমি V1 এ যাব। V1 এ যদি আমি একটু খেয়াল করি, V1 এ এই সাইডে যা হবে এই সাইডেও তাই হবে। এখানে দেখো দেয়া আছে 350 ডেসিমিটার কিউব। তো তুমি জানো যেইটা ডেসিমিটার কিউব ওইটাই লিটার, তার মানে এইটাকে 350 লিটার লেখা যায়। এটাকে কি লেখা যায়? 350 লিটার লেখা যায়। আচ্ছা আমি এখানে একটা সংখ্যা বাড়াই দিই, নাহলে আমাদের মিলবে না। এখানে একটা সংখ্যা বাড়াই দিলাম, 5000 সেন্টিমিটার কিউব করে দিছি। এবার খেয়াল করো, তুমি যদি V2 এর কথা চিন্তা করো, V2 এর কথা চিন্তা করো, V2 দেখো 5000 সেন্টিমিটার কিউব দেয়া আছে। তুমি এটা জানো যেটা সেন্টিমিটার কিউব ওইটাই ml, ওইটাই ml, তাহলে এইটাকে লেখা যায় 5000 ml, তাই না? এটাকে কি লেখা যায়? 5000 ml। এবার দেখো তো এখানে আছে লিটার, এখানে আছে ml, এখানে আছে লিটার, এখানে আছে ml, হইলো? দুইটা তো সেম হওয়া লাগবে, তাহলে হয় এইটাকে এখানে কনভার্ট করা লাগবে, নাহলে এইটাকে ওখানে কনভার্ট করা লাগবে। তো আমরা কি করব? আমরা এখানে ছোটটাকে বড়টাতে কনভার্ট করব। তো ছোটটাকে বড়টায় কনভার্ট করলে কি হবে? 1000 দিয়ে ভাগ হবে, 1000 দিয়ে ভাগ করলে এটাকে আমরা 5 লিটার লিখতে পারবো। 1000 দিয়ে ভাগ করলে, দেখো ছোট একক থেকে বড় এককে গেছি, তাহলে কি করতে হয়? ওই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে 5 লিটার পাইছি। গ্রেট, ক্লিয়ার। এবার দেখো আমাদের পরবর্তী যে অংশটা আছে, টেম্পারেচার T1 দেয়া আছে আমাদের ইনিশিয়ালি, আমরা যদি দেখি ইনিশিয়ালি T1 দেয়া আছে আমাদের, দেখো 17 ডিগ্রি সেন্টিগ্রেড। কত? 17। তাহলে 17 সাথে 273 যোগ করো, কত আসবে? 290। T2 দেখো দেয়া আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 273 এর সাথে 10 যোগ করলে আসবে কত? 283। এই যে ভ্যালুগুলো আছে এগুলো এখন এখানে বসাও, বসাইলে তুমি ইজিলি সব মিলাইতে পারবে। তো বসাই দিই। দেখো প্রথমে P1 5 বসালাম, V1 বসালাম 350, V1 বসালাম 350, T1 বসালাম 290। ওকে, এবার দেখো P2 বসাইলাম, P2 কই আছে আমাদের? P2 হ্যাঁ P2 আমাদের বের করা লাগবে। ওকে, V2 কই আছে? ওই যে 5 লিটার। ওকে, T2 কই আছে? 283। এই যে, এবার এখান থেকে জাস্ট আর গুণ করে P2 এর ভ্যালু বের করতে হবে। তো আর গুণ করো, 5 350 283 ডিভাইডেড বাই 5 ইন্টু 290, দ্যাটস ইট। এই যে এটা ক্যালকুলেটারে এখন তুমি বের করলে মিলে যাবে। এটা ক্যালকুলেটারে জাস্ট বসায় বের করো। ওকে, আমরা দেখতে পাচ্ছি তোমরা সবাই অলরেডি এটা বের করে উত্তর লিখে আসছো 341.55 অ্যাটম। ওকে, সাবাস, তোমরা সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। 341.55 অ্যাটম, ঠিক আছে? তোমরা এই বয়সে যেই পরিমাণ বুঝো, তোমাদের মতো বয়সে সেকেন্ড ইয়ারে থাকতে আমার অনেক গ্যাপ ছিল, আমি এত কিছু বুঝতাম না। আমার জেনুইনলি অনেক গ্যাপ ছিল, আমি এত কিছু বুঝতামই না। সো এই দিক দিয়ে তোমরা অনেক আগায়, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, অনেক আগায়, এবং তোমরা তো এখন অনলাইনে ফেসিলিটিস পাচ্ছই, এই দিক দিয়েও তোমরা অনেক অ্যাডভান্টেজ পাচ্ছ। সো ডেফিনেটলি ইউ গাইজ উইল ডু বেটার। এবং এটার একটা বড় ইয়া হইতেছে, তোমাদের কম্পিটিশনও বেশি হবে, বিকজ সবার কাছে যেহেতু সব কিছু অ্যাভেলেবেল আছে, রিসোর্স অ্যাভেলেবেল আছে, সবাই ভালো টিচার্স অ্যাভেলেবেল পাচ্ছে। সো ডেফিনেটলি বেসিক ভালো হইলে কম্পিটিশনটা একটু হাই হবে। কম্পিটিশন হাই হইলে তোমাকে আরও ভালো করে প্র্যাকটিস করে পড়াশোনা করে তারপরে হচ্ছে নিজের বেস্টটা দিতে হবে। সো আশা করবো তোমরা অবশ্যই বেস্ট দিবা, দিয়ে সব কিছু করবা। ওকে, সো চলো আমরা আর দেরি কেন, আমরা হচ্ছে যে পরের পার্টে যাই। পরের পার্ট আসো, পরের পার্ট এবার আসো হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। তো আমরা এতক্ষণ পর্যন্ত যা যা দেখছি সবই তো আমরা ক্লিয়ার হয়েছে। আদর্শ গ্যাস সমীকরণের ক্ষেত্রে তোমার আগে যেটা ঘটছিল যে সমন্বয় সূত্রে আমাদের দুইটা সূত্র আসছিল, বাট আদর্শ গ্যাস সমীকরণে আমাদের সবগুলা সূত্র চলে আসবে। কি কি আসবে দেখো, যখনই আমরা আদর্শ গ্যাস সমীকরণ বলবো, আদর্শ গ্যাস সমীকরণ
তখন আমাদের সবগুলা সূত্র একত্রিত হয়ে যাবে। যেমন ধরো V is inversely proportional P, V is proportional T, P is proportional T, V is proportional N। এই সবগুলা সমন্বয়ে আমাদের ফর্মুলা আসবে, খেয়াল করো, PV is proportional to NT। দেখো সবগুলাকে তুমি যদি একত্রিত করো তাহলে এই ফর্মুলাটা আসে, PV is proportional to NT। বা তুমি যদি এভাবে না লিখো, নর্মালি লেখার চেষ্টা করো, V is proportional to তোমার NT divided by P, এরকম আসে। হ্যাঁ, এরকম আসে। কিভাবে দেখো, জাস্ট একটু খেয়াল করো, একটু খেয়াল করলেই বুঝতে পারবা। তুমি ধরো V নিছো, P আছে নিচে থাকলো, V এর সাথে N আছে উপরে, V এর সাথে T আছে উপরে। এই রিলেশনটা আমার লাগছে না, যেহেতু এই গেলুসাক এই দুইটা সমন্বয়, ফলে এটার বাদে আমরা এই পর্যন্ত পৌঁছাইতে পারি। তো খেয়াল করো, এইটা আসলো আমাদের আদর্শ গ্যাস সমীকরণের সবগুলা গ্যাসের সূত্র একত্রিত কইরে। এখন তুমি যদি আড়াআড়ি গুণ করো তাহলে দেখো PV is proportional to NT আসে, PV is proportional to NT আসে। ওকে, এবার এই জায়গাতে তুমি যদি একটু এই সমানুপাতিক চিহ্ন তুলে দাও তাহলে KNT আসবে, KNT, তাহলে PV is equals to KNT আসবে। এবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সব সময় একটা লাইন মাথায় রাখবো, যে নির্দিষ্ট তাপমাত্রা চাপে 1 মোল, ঠিক আছে, গ্যাসের আয়তন সব সময় ধ্রুবক, এবং সেই ধ্রুবককে আমরা R দিয়ে প্রকাশ করি, মোলার গ্যাস কনস্ট্যান্ট R। এর মানে কি, যখন আমাদের টেম্পারেচার নির্দিষ্ট, প্রেসার নির্দিষ্ট এবং এই মোল সংখ্যা 1 মোল, তখন এই আয়তনই হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক R। কারণ কি, এইটা একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট, এটা একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট। তাহলে এই জায়গাতে আমরা বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন সবসময় সেম, যে কোনো গ্যাসের ক্ষেত্রে। এইটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, এটা মাথায় রাখবা, যে কোনো গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো গ্যাস মানে ধরো এমন হইলো তুমি নাইট্রোজেন গ্যাস নিছো, তুমি হাইড্রোজেন নিছো, তুমি অক্সিজেন নিছো, তুমি যেই গ্যাসই নাও না কেন, যদি তুমি ওই গ্যাসের 1 মোল নাও, টেম্পারেচার এবং প্রেসার ফিক্স থাকে, তখন তার আয়তন হবে সমান। এরও যা আয়তন হবে, এরুতে আয়তন হবে, এরুতে আয়তন হবে। কারণ কি, আমাদের এখানে প্রেসার এবং টেম্পারেচার সেম এবং গ্যাসের পরিমাণ 1 মোল, ফলে এদের আয়তন সবার সমান হবে। সো আয়তন যদি সমান হয়, ওইটাকে আমরা মোলার গ্যাস ধ্রুবক বলতে পারি। বুঝতে পারছো? এই জন্য আমরা এই জায়গাতে কে এর পরিবর্তে, খেয়াল করো, এই কে এর পরিবর্তে একটা ধ্রুবক দিয়ে রিপ্লেস করি, সেই ধ্রুবকটা কি R। তখন আমরা এটাকে বলি PV equals to nRT। PV equals to কি বলি, nRT, যেখানে R হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক, যেখানে কি R হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক। এই যে R এর মান কি, মোলার গ্যাস ধ্রুবক। R নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, হ্যাঁ, R নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, আমাদের পরের পার্টটা পুরাটাই হবে হচ্ছে R এর উপরে। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে PV equals to NT, এটা নিয়ে। আর নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, সমস্যা নেই। সো এই পর্যন্ত বুঝছো কিনা বলো? ওকে, গ্রেট। আর নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, আর থেকে এমসিকিউ আসে, আর থেকে অনেক কিছু আসে। সো আর নিয়ে বিস্তারিত কথা বলবো। এখন আমরা জাস্ট এই অংশটা শিখলাম যে PV equals to NT। এখন এইটাকে বলে হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এটাকে কি বলে? এইটাকে বলে হচ্ছে, এইটা দুইটা নাম, একটা হচ্ছে বাংলা নাম আদর্শ গ্যাস সমীকরণ, আর ইংলিশ নাম হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ঠিক আছে? সো এই একটা নাম, এই একটা নাম, দুইটাই মুখস্থ করতে হবে। সো আদর্শ গ্যাস সমীকরণ যেটা আছে, এই আদর্শ গ্যাস সমীকরণ নিয়ে এখন আমরা একটু কাজ করি। চলো একটু আদর্শ গ্যাস সমীকরণ নিয়ে কাজ করি। আদর্শ গ্যাস সমীকরণের ক্ষেত্রে যখন ম্যাথ আসবে তখন ইকুয়েশন থেকেই সব ম্যাথ আসবে। দেখো কিভাবে ইকুয়েশন থেকে ম্যাথ আসবে, আমি জাস্ট একটু দেখাই দিই। দেখো আমাদের এখানে ইকুয়েশন আসছে PV equals to nRT, PV equals to nRT। তো
তো এই যে পিভি ইকুয়ালস টু এনআরটি, এই ইকুয়েশন থেকে তুমি যদি আলাদা করে নাও এন ইকুয়ালস টু ফর্মুলা হয়ে যায় পিভি ডিভাইডেড বাই আরটি। দেখো এই জায়গা থেকে আমরা আলাদা করে ফর্মুলা ডেভেলপ করে ফেলতে পারি এন ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই আরটি। এই জায়গাতে খেয়াল করে দেখো, পি মানে হচ্ছে চাপ, ভি মানে আয়তন, আর মানে মোলার গ্যাস ধ্রুবক, টি মানে টেম্পারেচার। আর এই যে এন, এন মানে হচ্ছে আমাদের মোল, এন মানে কি মোল। এখন এই যে মোল, কখনো কখনো আমাদের মোল বের করতে বলতে পারে, কখনো কখনো আমাদের মোল বের করতে বলতে পারে, কখনো কখনো আমাদের মোলের পরিবর্তে দেখা যাচ্ছে ভর বের করতে বলতে পারে, কখনো কখনো আমার ভর বের করতে না বলে সংখ্যা বের করতে বলতে পারে। তো যেটাই বের করতে বলুক, এই এন এর একটা রিলেশন আমরা পরবর্তীতে আমরা যখন পরিমাণগত রসায়ন, পরবর্তী ক্লাসে যখন আমরা পরিমাণগত রসায়ন শেখাবো, তখন আমরা এখানে একটা সমীকরণ পাবো এন ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, তারপর হচ্ছে এন ডিভাইডেড বাই এন এ, তারপর হচ্ছে ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটার, তারপর আমরা ইকুয়েশন পাবো ভিএল ডিভাইডেড বাই 24.8 লিটার, তারপরে পাবো এন ইকুয়ালস টু ভিএস। আর এই যে ইকুয়েশন যেটা এখন আমরা এখানে বের করলাম পিভি ডিভাইডেড বাই আরটি, এই ইকুয়েশন আমরা পাবো। তো এখান থেকে আসলে কি কি বের করা যায়, এখান থেকে দেখো এই অংশ থেকে ভর বের করা যায়, এই অংশ থেকে সংখ্যা বের করা যায়, এইটার বিস্তারিত ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা আমি তোমাকে শেখাইতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগবে, যেটা আমরা পরিমাণগত রসায়নে শিখবো। কেমন, আমি জাস্ট এখন তোমাকে ধারণা দেওয়ার জন্য দিতেছি। এইটা হচ্ছে এসটিপিতে আয়তন, ঠিক আছে, এটা হচ্ছে এসএটিপিতে আয়তন, এইটা হচ্ছে আমরা কি ঘনমাত্রা রিলেটেড সবকিছু এখান থেকে বের করব। তো এই হচ্ছে আমাদের তোমার বেসিক ইকুয়েশন। এখন প্রশ্ন হচ্ছে এই ইকুয়েশনটা কেন দেখালাম, এই ইকুয়েশনকে ব্যবহার করে বিভিন্ন টাইপের জিনিসপত্র বের করতে দিবে। যেমন ধরো তোমার এই জায়গার এই বেসিক ইনফরমেশনগুলো তোমাকে দিয়ে দিবে, এই কয়টা বেসিক ইনফরমেশন দিয়ে তোমাকে কখনো বলবে যে তুমি এখান থেকে মোল বের করো, তাহলে ওইটার সাথে এই রিলেশন হবে। তোমার কখনো কখনো বলবে এখান থেকে ভর বের করো, তাহলে ওইটার সাথে এই রিলেশন হবে। কখনো বলবে এখান থেকে অণু পরমাণু সংখ্যা বের করো, কখনো বলবে এসটিপিতে আয়তন বের করো, এসএটিপিতে আয়তন বের করো, ঘনমাত্রা বের করো। যখন যেটা বলবে ওইটা থেকে সেই রিলেশন নিয়ে আমাদের সম্পর্ক তৈরি করে ম্যাথ করতে হবে। দ্যাটস ওয়াই ম্যাথের ক্ষেত্রে এই সব রিলেশন আমাদের গুরুত্বপূর্ণ। তো আপাতত তুমি যেটা করবা, এইটাকে জাস্ট এক লাইনে একটু মনে রাখবা, প্র্যাকটিস করবা, মনে রাখার ট্রাই করবা। বাট এখান থেকে সব ম্যাথ আমরা পরিমাণগত রসায়নে করব, এই চ্যাপ্টারে করব না। সো যারা পরবর্তীতে ইউটিউবে প্লেলিস্ট দেখতেছো, তারাও অপেক্ষা করিরো পরিমাণগত রসায়নের প্লেলিস্টের জন্য। পরিমাণগত রসায়নের প্লেলিস্ট যখন আসবে বা যদি চলে আসে এতদিনে, তখন তুমি ইউটিউবে দেখে নিতে পারতেছো। ওকে, পরিমাণগত রসায়ন শুরুই হয় এই মোল দিয়ে, আমি শুরুই করি এই মোল দিয়ে। আর তুমি যদি মোলের এই হিসাবটা না বুঝো, রসায়নের কোনো ম্যাথ তুমি পারবা না। রসায়নের সব ম্যাথ, সব কিছুর বেসিক শুরুই হয় এই জায়গা থেকে। সো মাস্ট, এটা তো আমাদের জানাই লাগবে, তাই না? ওকে, সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এইবার আসো আমরা পরবর্তী অংশে যাই। হোয়াট ইজ পরবর্তী অংশ? পরবর্তী অংশের ক্ষেত্রে আমাদের এই যে ইকুয়েশনটা আছে না, এই ইকুয়েশন থেকে একটা অ্যাডভান্স রূপ আসবে, সেই রূপটাও আমাদের একটু জানা লাগবে। ওই রূপটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমি এখানে দেখো আবারও ওই সেম জিনিসই দিয়ে রাখছি, আরেকটু অ্যাডভান্স একটা রূপ আসবে যেটা আমাদের এই চ্যাপ্টার থেকে বেশি আসে। সেটা হচ্ছে n ইকুয়ালস টু, আমরা ফর্মুলা দেখলাম পিভি ডিভাইডেড বাই আরটি, রেখে দিলাম পিভি ডিভাইডেড বাই আরটি। এখন আমি জানি n মানে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম, ডাব্লিউ ডিভাইডেড বাই এম, উপরে পিভি, নিচে আরটি, রেখে দিলাম। এবার খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো, এই ভিটাকে আমি নিচে আনতে পারবো আর এমটাকে এই জায়গায় উপরে নিয়ে চলে যেতে পারবো। তাহলে এই ভিটাকে নিচে নিয়ে আনলে ডাব্লিউ বাই ভি, এমটাকে উপরে নিয়ে গেলে পিএম ডিভাইডেড বাই আরটি। খেয়াল করো তো, এই ডাব্লিউ বাই ভি কোথাও আমরা একটা দেখছি না? ওই যে একটু আগে আমরা ঘনত্ব বের করার জন্য দেখছিলাম এম ইকুয়ালস টু রো ভি, বা এখানে আমরা এম ইকুয়ালস টু, খেয়াল করো, ঘনত্ব মানে ডি ইন্টু ভি পাই। সো এখান থেকে তুমি ডি ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই ভি লিখতে পারো। এই এম যে ভর, এই ভরকে আবার আমরা রসায়নে ডাব্লিউ বলি, সেটা হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই ভি। তো অ্যাকচুয়ালি ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, এই যে অংশটা আছে, ডাব্লিউ ডিভাইডেড বাই ভি যে অংশটা আছে, এই ডাব্লিউ ডিভাইডেড বাই ভি অংশকে আমরা ডি দিয়ে প্রকাশ করি।
ডাব্লিউ ডিভাইডেড বাই ভি অংশকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে খেয়াল করো, আমরা ডি নিলাম, ডি ইকুয়ালস টু এখানে আমরা পিএম ডিভাইডেড বাই আর টি পাচ্ছি। ডি ইকুয়ালস টু আমরা এখানে কি পাচ্ছি, পিএম ডিভাইডেড বাই আর টি পাচ্ছি, এই অংশটা। এবার এটা আসলে কি নির্ণয় করার ফর্মুলা? এটা আসলে ঘনত্ব নির্ণয় করার ফর্মুলা। কখনো কখনো তোমার ঘনত্ব দিয়ে দিবে, পি দিয়ে দিবে, এম দিয়ে দিবে, আর টি, এগুলো ব্যবহার করে যে কোনো একটা জিনিস থাকবে না সেটা বের করতে হবে। তো এই রিলেশনটা আমাদের জরুরি। কখনো কখনো ঘনত্ব পি এইটা দিয়ে দিবে, আণবিক ভর বের করতে বলবে, তো এটা জানা জরুরি। তো এই জায়গা থেকে তুমি কি করবা, এই জায়গা থেকে এই রিলেশন যে কটা আমি দেখালাম, এই রিলেশনগুলা তুমি মাথায় রাখবা। এই জায়গা থেকে যে ম্যাথগুলো হবে, এই ম্যাথগুলো সব আমরা পরিমাণগত রসায়নে আবার পাবো। তো এখানকার ম্যাথগুলো আমরা পরিমাণগত রসায়নে যে শিখবো। ওকে, পরিমাণগত রসায়নে ইচ অ্যান্ড এভরি ম্যাথ রিপিট হবে, প্যারা নেই। আমরা একই ম্যাথ দুই জায়গায় না করে আমরা এক জায়গায় করব। ওকে, গ্রেট, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এবার আসো মোলার গ্যাস ধ্রুবক নিয়ে কথা বলি। মোলার গ্যাস ধ্রুবক আর, এই জিনিসটার তাৎপর্য আসলে কি এবং এই জিনিসটার বিভিন্ন এককে মানগুলা কিভাবে হয়। তো খেয়াল করো, আমরা এখানে মোলার গ্যাস ধ্রুবক আর ইকুয়ালস টু ফর্মুলা পাইছি তোমার হচ্ছে পি ভি ডিভাইডেড বাই এন টি। পিভি ইকুয়ালস টু এনআরটি ছিল, এখান থেকে আমরা রিলেশন পাইছি পিভি ডিভাইডেড বাই এনটি, তাই না? এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন তোমরা কি কেউ সেকেন্ড পেপারে তোমার হচ্ছে যে ফিজিক্সের তাপগতিবিদ্যা পড়ছো? তোমরা যদি ফিজিক্সের সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা পড়ে থাকো, তাহলে তোমরা তাপগতিবিদ্যা থেকে জেনে থাকবা যে তাপগতিবিদ্যায় কাজ এইটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। তাপগতিবিদ্যার প্রথম সূত্র এখানে বলা হয় ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এবং ডিডাব্লিউতে এই কাজের পরিমাণকে আমরা তোমার চাপ ইন্টু আয়তন এই দুইয়ের গুণফল করতে পারি। অর্থাৎ চাপ এবং আয়তন এই দুইয়ের গুণফল করতে তোমার কাজ পাওয়া যায়। কি পাওয়া যায়? কাজ পাওয়া যায়। তাহলে এই জায়গাতে আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গাতে আমরা এই যে চাপ এবং আয়তন উভয়ের গুণফলে কাজ পাচ্ছি, তার মানে এখানে যখন আমি মোলার গ্যাস ধ্রুবক বের করতেছি, উপরে আমার যে পিভি আছে এটা দিয়ে আসলে কিছুই বোঝাচ্ছে না, কাজ বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে পিভি যেটা উপরে, এইটাকে আমরা কাজ দিয়ে প্রকাশ করতে পারি। উপরে হচ্ছে কাজ, নিচে হচ্ছে মোল, আর এই যে টেম্পারেচার মানে হচ্ছে কেলভিন টেম্পারেচার। তো খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য। ঠিক আছে, তো এই তাৎপর্যটা কি? তাৎপর্যটা খুব সিম্পল। এই যে এন, যেটাকে আমরা মোল দিয়ে প্রকাশ করতেছি, এন ইকুয়ালস টু যদি আমি 1 মোল ধরি, এই যে টি টেম্পারেচার যেটা প্রকাশ করতেছি, এই টেম্পারেচার টি, এইটা টেম্পারেচার যদি আমি 1 কেলভিন ধরি, তখন এইটা এভাবে বলা হয় যে 1 মোল এবং 1 কেলভিনের জন্য আর ইকুয়ালস টু কাজ। তার মানে এভাবে বলা হয় 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যেই পরিমাণ কাজ করতে হয় ওটাই মোলার গ্যাস ধ্রুবক আর। তো তোমাকে যদি কখনো মোলার গ্যাস ধ্রুবক আর এর সংজ্ঞা লিখতে বলে, সংজ্ঞা কিভাবে লিখবা? দ্য সংজ্ঞা ইজ খুব সিম্পল। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যেই পরিমাণ কাজ করতে হয়, 1 মোল গ্যাসের তাপমাত্রা, খেয়াল করো, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যেই পরিমাণ কাজ করতে হয় সেই কাজটাই হচ্ছে আমার মোলার গ্যাস ধ্রুবক আর। ঠিক আছে, তাহলে কাজই হচ্ছে আমার তোমার হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তাহলে আমি যেটা করি, কখনো যদি এরকম সংজ্ঞা আসে, সংজ্ঞা কখনো আমি এই জিনিসটা খেয়াল করছি, সংজ্ঞা কখনো তোমার হচ্ছে মুখস্থ করার ট্রাই না করে ইকুয়েশন থাকলে ইকুয়েশনের মাধ্যমে এইটাকে বের করা যায়, ইকুয়েশনের মাধ্যমে। সো মোলার গ্যাস ধ্রুবক আর এই যে জিনিসটা, এইটার সংজ্ঞাকে ইকুয়েশনের মাধ্যমেই তুমি সুন্দর করে বুঝে লিখতে পারবা। কিভাবে? নিচের মোল এবং টেম্পারেচার এই দুইটাকে চিন্তা করো। আমি 1 মোল গ্যাস নিব, তার তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো, তাহলে 1 মোল গ্যাস 1 কেলভিন বাড়ালে যেই পরিমাণ
যেই পরিমাণ কাজ সম্পাদন হয় সেটাকে মোলার গ্যাস ধ্রুবক আর বলে। এখন এই যে মোলার গ্যাস ধ্রুবক আর, এই আর এর একককে আমরা কয়েকটা ভাবে প্রকাশ করতে পারি। নাম্বার 1, লিটার অ্যাটমসফিয়ার এই এককে প্রকাশ করতে পারি। নাম্বার 2, এসআই এককে প্রকাশ করতে পারি। নাম্বার 3, সিজিএস এককে প্রকাশ করতে পারি। নাম্বার 4, ক্যালোরি এককে প্রকাশ করতে পারি। এবং ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ ইম্পর্টেন্ট। দেখো প্রত্যেকটা এককের মান আমার এমসিকিউতে আসবে, আর কিভাবে এটা বের হয় এটা আমাদের বোর্ড পরীক্ষায় খতে আসবে, এবং এমসিকিউতে আসবে। দ্যাটস ওয়াই এই জিনিসপত্রগুলো আমার সুন্দর করে মাথায় রাখতে হবে। ওকে গ্রেট। যদি আমি সুন্দর করে মাথায় রাখতে চাই তাহলে আমি প্রথমেই কি করব, মোলার গ্যাস ধ্রুবক আর এর মান আমি নিয়ে আনবো। আর এর মানের ক্ষেত্রে যখন আমি লিটার অ্যাটমসফিয়ার এককে যাব, লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান আসবে, খেয়াল করো, লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান আসবে হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এবার তুমি বলবা ভাই এই যে এককটা লিখলেন, এককটা কই থেকে আসলো? খেয়াল করো, যখন আমার একক লিটার অ্যাটমসফিয়ার তখন এই অংশটা হচ্ছে আমার ভ্যালু, বাট একক কিন্তু আমার ইকুয়েশন থেকে আসতেছে। উপরে দেখো চাপ আছে, আয়তন আছে, আয়তনের একক লিটার, চাপের একক অ্যাটমসফিয়ার, আয়তনের একক লিটার, চাপের একক অ্যাটমসফিয়ার। সো লিটার অ্যাটমসফিয়ার, নিচে দেখো পার মোল পার কেলভিন। পার মোল মানে কি? এন থেকে মোল আসছে আর টেম্পারেচার থেকে কেলভিন আসছে। সো লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ওকে, এইটা আমি লিটার অ্যাটমসফিয়ার এককে পাচ্ছি। এবার এই সেম জিনিসটা যদি আমি এসআই ইউনিটে যাই, খেয়াল করো, এই সেম জিনিসটা আমি যদি এসআই ইউনিটে যাই তখন আর এর মান আসবে 8.314। এইটা আসবে জুল পার মোল পার কেলভিন। এবার বলবো ভাই জুল কেন আসলো? যখন আমি এইটাই এসআই ইউনিটে গেছি, এটা আমার মান, এটা কি? এটা আমার মান, বাট এই যে জুল পার মোল পার কেলভিন, খেয়াল করো পিভি মানে আমার কাজ ছিল না। এসআই ইউনিটে টোটাল পিভি কে আমি একসাথে ধরি, এসআই ইউনিটে কি করি আমি? টোটাল পিভি কে একসাথে ধরি। তো টোটাল পিভি মানে কাজের পরিবর্তে কাজের একক জুল বসাই, নিচে মোল পার কেলভিন। তাহলে আমি এখানে লিখতে পারি জুল পার মোল পার কেলভিন, মানে উপরে জুল যেটা কাজের পরিবর্তে, পার মোল পার কেলভিন। তাহলে দেখো 8.314 এই ভ্যালুটা এসআই ইউনিটে তখন জুল পার মোল পার কেলভিন। লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন কই থেকে আসছে? অ্যাটমসফিয়ার আমার ওই আয়তন, তোমার প্রেসার থেকে, লিটার হচ্ছে আয়তন থেকে, পার মোল পার কেলভিন নিচে থেকে। মানে আমি ওই যে ইকুয়েশন, যেটা এই ইকুয়েশনটা একবার মাথায় নিলে এখান থেকে আমি কিন্তু পেয়ে যাচ্ছি। ইকুয়েশনটা একবার মাথায় নিতে হবে জাস্ট। এবার যখন আমি সিজিএস ইউনিটে যাব, মাথায় রাখতে হবে সিজিএস ইউনিটের ক্ষেত্রে আমার এই জায়গায় যা আছে না, এই সব সেম থাকবে। 8.314 সেম থাকবে, শুধু 10⁷ এক্সট্রা গুণ হবে। এইটার পরিবর্তে এই দেখো জুলের পরিবর্তে আর্ক বসবে, বাকি পার মোল পার কেলভিন। এবার বলবো ভাই এটা কেমনে করলেন আপনি? দেখো এটা ট্রিক শেখাই তোমাকে। দেখো সিজিএস ইউনিটে আমরা এসআই ইউনিটে 1 জুল যেটা পাইছি না, এই 1 জুল ইকুয়ালস টু সিজিএস ইউনিটে 10⁷ আর্গ। তো এই জুল যেমন কাজের একক, আর্গও হচ্ছে আমাদের কাজের একক। জুল যেমন কাজের একক, আর্গও হচ্ছে আমাদের কাজের একক। বাট এইটা হচ্ছে এসআইতে, এটা কি? এটা হচ্ছে সিজিএস এ। তাহলে দেখো এখানে আমাদের 1 জুল আছে, 1 জুলের পরিবর্তে 10⁷ আর্গ বসাইছি, জুলের পরিবর্তে আর্গ হয়ে গেছে মোল পার কেলভিন। তাহলে দেখো 8.314 জুল পার ইন্টু 10⁷ জুল পার মোল পার কেলভিন, সেম আগে জিনিস। 8.314 জুল পার মোল পার কেলভিন, সেম আগে জিনিস। তাহলে এইভাবে তুমি এই জিনিসটা মনে রাখতে পারো। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসো পরের অংশে যাই। যদি যাই, ক্যালোরি ইউনিটে যদি আসি, ক্যালোরি ইউনিটে আর এর ভ্যালু যেটা আসবে, আর ইকুয়ালস টু তোমার ইয়ার ভ্যালু যেটা আসবে ক্যালোরি ইউনিটে 1.987, এইটা আসবে হচ্ছে ক্যালোরি পার মোল
পার কেলভিন। 1.987, খেয়াল করো 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। সো এই যে 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন, কেন এই ক্যালোরি, এই যে পিভি এর পরিবর্তে ক্যালোরি পার মোল পার কেলভিন। সো এখানে আমাদের আবার আছে, তোমার জুলের সাথে ক্যালোরি সম্পর্ক আছে। 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। সো 1 জুল ইকুয়ালস টু 1/4.2 ক্যালোরি। এইটা দিয়ে কনভার্ট করা হয়, এই যে জুলের যে ভ্যালুটা আছে না, ওইটাকে এটা দিয়ে কনভার্ট করা হয়। এইটা দিয়ে কনভার্ট করলে এটাই চলে আসে। তো আমাদের এই কনভার্সনটা মুখস্থ করা লাগে না, এটা মুখস্থ করা লাগে না, সরাসরি এই ভ্যালুটা মনে রাখলেই হয়। বিকজ আমাদের ক্যালোরি ইউনিটের এইটা শুধুমাত্র এইটুকুই এমসিকিউতে আসে, আর কোথাও কোনো কিছু আসে না, তেমন একটা আসতে দেখা যায় না। যদি কখনো তোমাদের বেলায় প্রশ্ন কঠিন করে বা তোমাদের বেলায় একটু এক্সেপশনাল কিছু চায়, তাহলে এটা দিয়ে দিতে পারে, তাছাড়া আসে না। বেসিক্যালি এই তিনটা জানলেই হয়, এই তিনটা জানলেই হয়, আর কিচ্ছু লাগে না। এখন প্রশ্ন হচ্ছে এই তিনটার ভ্যালু আমি বের করব কেমনে? তো এখানে তো আমি ভ্যালুগুলো লিখে দিলাম, লিখে দেওয়ার পাশাপাশি এগুলো কিন্তু বের করা যায়। তো এখন যদি আমরা একটু বের করার চেষ্টা করি, খেয়াল করো, আমরা আর এর ভ্যালু পিভি ডিভাইডেড বাই আরটি এটা বের করতে চাচ্ছি। তো বের করার জন্য পি এর ভ্যালু দেখো, যখন আমি লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আসবো, লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আসবো, তাহলে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক চাপ, আয়তন হচ্ছে 1 লিটার আয়তন, তাই না? তো আয়তন হচ্ছে 1 লিটার আয়তন। এবার এন এর ভ্যালু কত আসবে? 1 মোল, 1 মোল। টি এর ভ্যালু কত আসবে? টি এর ভ্যালু স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে 273 কেলভিন। এইটা তুমি যদি এখানে বসাও, তাহলে দেখো 1 × 1 ডিভাইডেড বাই 1 × 273, ক্যালকুলেশন করলে এখান থেকে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এই হচ্ছে বের হয়ে গেল। বেসিক ক্যালকুলেশন পারবা কিনা বলো? একদম বেসিক ক্যালকুলেশন। ও এই জায়গাতে 1 লিটার না, এটা হচ্ছে গ্যাসের যে আয়তন, সরি এই জায়গাতে একটু চেঞ্জেস আছে। 1 লিটার না, এই আয়তনটা হচ্ছে 1 লিটার না হয়ে এটা হচ্ছে গ্যাসের 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে এসটিপিতে 22.4 লিটার। এসটিপিতে 22.4 লিটার 1 মোল গ্যাসের আয়তন। সো এটা আসবে হচ্ছে 22.4 লিটার। এটা একটু মাথায় রাখবো, কয়েকটা প্যারামিটার আছে আমাদের, কয়েকটা প্যারামিটার গ্যাসের ক্ষেত্রে। এটা হচ্ছে এসটিপি, এসটিপি, এসটিপিতে তোমার এই প্যারামিটারগুলো একটু মুখস্থ করতে হবে। যে টেম্পারেচার মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে 273 কেলভিন, এটা হচ্ছে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এই ক্ষেত্রে প্রেসার আসে হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এবং এই ক্ষেত্রে 1 মোল গ্যাসের আয়তন আসে হচ্ছে 22.4 লিটার বা 22,400 ml। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে, এটা আমি ভুলে গেছিলাম, দ্যাটস ওয়াই এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছিল। সো এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে, সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার। ওকে, তো এই পর্যন্ত আমাদের যদি ক্লিয়ার হয়, এখন আমরা আসব পরবর্তী অংশে। পরবর্তী অংশ কি? আমাদের এর পরের অংশ হচ্ছে এই জায়গা থেকেই আরেকটা জিনিস, আরেকটা সিম্পল জিনিস আমরা দেখব। জিনিসটা হইতেছে যে লিটার অ্যাটমসফিয়ার এককের বাইরে যে যদি আমরা এসআই ইউনিটে আসি, এসআই ইউনিট, হ্যাঁ এসআই ইউনিট, এইটাতে কি হবে? এসআই ইউনিটে আর এর মান আর ইকুয়ালস টু সেম ভাবে আমাদের পিভি ডিভাইডেড বাই এনটি হবে, পিভি ডিভাইডেড বাই এনটি হবে। তো পি এর ভ্যালু, এখন এসআই ইউনিটে পি এর ভ্যালু তোমার অবশ্যই এসআই ইউনিট বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারেই হবে। তো সেই ক্ষেত্রে এসআই ইউনিটে আমাদের হয় হচ্ছে প্যাসকেলে। তো আমরা জানি প্যাসকেলের ক্ষেত্রে এক অ্যাটম এইটা ইকুয়ালস টু 101,325 প্যাসকেল। তাহলে ডেফিনেটলি এক অ্যাটমের পরিবর্তে 101,325 প্যাসকেল হবে। ওকে, 101,325 প্যাসকেল, যেটা এক অ্যাটম ছিল। খেয়াল করো এইটা কিন্তু আমরা চাইলে এক অ্যাটম বসাইতে পারতাম, বাট এক অ্যাটম কি লিটার অ্যাটমসফিয়ারে,
তাহলে যখন আমি এসআই ইউনিটে বসাবো এইটার ভ্যালু আসবে 101325 প্যাসকেল, ওই যে শুরুতে কনভার্সনে শিখছিলাম আমরা সেটা। এবার দেখো এই জায়গাতে আমরা যখন আয়তনে যাব, 1 মোল গ্যাসের জন্য আয়তন কত আমাদের? 22.4 লিটার। তো যেটা 22.4 লিটার, আমরা জানি লিটার আর ডেসিমিটার কিউব সেম জিনিস। 22.4 লিটারের জায়গায় 22.4 ডেসিমিটার কিউব লেখা যায়। এবার আমরা যখন এসআই ইউনিটে কাজ করতেছি তখন আয়তনের একক তো মিটারে, মিটার কিউবে হবে, তাহলে ডেসিমিটার কিউব থেকে মিটার কিউবে যাইতে হবে। ওই যে শেখাইছিলাম যে 1 মিটার মানে হচ্ছে 10 ডেসিমিটার, 1 মিটার কিউব মানে কত? 10⁻³ ডেসিমিটার কিউব। তো এইটা হচ্ছে বড় একক, এটা ছোট একক। তাহলে ছোট একক থেকে যদি আমি বড় এককে যাইতে চাই তাহলে এই জিনিসটা দিয়ে কি হবে? ভাগ হবে, ওই যে শেখাইছিলাম। তাহলে এখন আমাদের এই জিনিসটা দিয়ে ভাগ করতে হবে। এই জিনিসটা দিয়ে ভাগ করা মানে কি? 22.4 এর সাথে 10⁻³ গুণ করলেই মিটার কিউবে কনভার্ট হয়ে যায়। এই হচ্ছে আমাদের বেসিক কনভার্সনের সিস্টেম। এরপরে দেখো এন এর ভ্যালু তো আমরা 1 মোল পাচ্ছি, টি এর ভ্যালু কত হবে? ওই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে 273 কেলভিন। তো এগুলা যদি আমি এখানে বসাইলে দেখো পেয়ে যাচ্ছি চাপের ভ্যালু ওই যে 101325 এটা চলে আসলো। ভি এর ভ্যালু 22.4 ইন্টু 10⁻³ এটা চলে আসলো, ডিভাইডেড বাই এন এর ভ্যালু 1 মোল, টি এর ভ্যালু 273। ক্যালকুলেশন করো, এই জায়গা থেকে 8.314 জুল পার মোল পার কেলভিন পাবা। এইটাই হচ্ছে আমাদের এসআই ইউনিটে কনভার্সন। এটাই কি? এটা হচ্ছে আমাদের এসআই ইউনিটে কনভার্সন। সো এইটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো, কমেন্টে বলো। এইটুকু বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। 50 জন ক্লাস করতেছো আমার সাথে এখনো লাইভে। সো এইটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা এটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা পরের অংশে যাব। এইটা হচ্ছে যে এক্সাক্ট ভ্যালু অনেক কিছু নিয়ে 8.314 আসে। তো তুমি যখন মুখস্থ বসাবা তখন সবসময় এটাই বসাবা। এইগুলা ধরো হচ্ছে তোমার ক্যালকুলেটরে বসায় যেটাই আসুক না কেন এটা তুমি মুখস্থ বসাবা। হ্যাঁ, এগুলো জাস্ট তুমি বুঝে বুঝে বসাইতে শিখবা, বাট ভ্যালু তোমার এসআই ইউনিটে এটাই। হ্যাঁ, এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালুটা। ওকে, তো আমরা এখান থেকে কি পাইলাম? এসআই ইউনিটে ভ্যালুটা পাইলাম। এখন আমরা আরেকটা কনভার্সন শিখবো। আজকের ক্লাসে আমাদের বাস্তব গ্যাস নিয়ে একটু পড়ানোর কথা ছিল, দিয়ে শেষ করার কথা ছিল, বাট বাস্তব গ্যাসটা আমরা নেক্সট ক্লাসে একবারে যাব। ঠিক আছে, বাস্তব গ্যাসটা আমরা নেক্সট ক্লাসে একবারে যাব। তো বাস্তব গ্যাস আজকে ক্লাসে না পড়ে আমরা আরেকটা পড়বো, সেটা হচ্ছে সিজিএস। সিজিএসে আমরা কিভাবে বের করতে হয় সেটা শিখবো। সিজিএসে কিভাবে বের করতে হয় সেটা শিখবো। তো দেখো সিজিএসে বের করার পদ্ধতি সেম, আর ইকুয়ালস টু পিভি ডিভাইডেড বাই এনটি, এটা আসবে। এখন সিজিএসে যখন আমরা যাব, সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সিজিএস মানে কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সো সিজিএসে যখন আমি যাচ্ছি তখন আমাদের এই চাপ পি ইকুয়ালস টু এইচ রো জি এটা আসে। সিজিএস এর ক্ষেত্রে আমাদের কাজ ডাব্লিউ ইকুয়ালস টু সবসময় ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এই এককে হয়। এখন আমরা এই কাজের জন্য এই ডাইন পার সেন্টিমিটারের এটা সরাসরি বের করতে যে ভ্যালুটা আসবে সেটা মুখস্থ করতে পারবো না। এই জন্য যেটা করব, এই যে পি প্রেসারটা আছে না, এই প্রেসারটাকে আমরা ওই পারদ থার্মোমিটারের যে প্রেসার, ঠিক আছে, পারদ থার্মোমিটারের যে প্রেসার, ওই প্রেসারের ওখান থেকে এইচ রো জি থেকে বের করব। কিভাবে? পারদ থার্মোমিটারে খেয়াল করো হাইট কত আসে? হাইট আসে হচ্ছে 76 সেন্টিমিটার। কত আসে? 76 সেন্টিমিটার। যেহেতু সিজিএস সেন্টিমিটার ইউনিটে, তো এখানে হাইট দিবা 76 সেন্টিমিটার। পারদ থার্মোমিটারে ঘনত্ব সেন্টিমিটার ইউনিট হচ্ছে 13.6। কত? 13.6। এই রো এর ভ্যালু এটা মুখস্থ করবা 13.6। আর জি যেটা, এটা আসে হচ্ছে 981 তোমার হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল না, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 981 এটা আসবে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই যে তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালু পি এর পরিবর্তে এখানে বসবে। কিসের পরিবর্তে? পি এর পরিবর্তে। তাহলে পি এর পরিবর্তে 76 বসাতে পারবা, 13.6 বসাতে পারবা,
ইন্টু 981 বসাতে পারবা। এই ইউনিটগুলা কেন দিলাম? বিকজ আমাদের সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ডে রিলেভেন্ট হইতে হবে। সেন্টিমিটার গ্রাম সেকেন্ডে রিলেভেন্ট হইতে গেলে এগুলো দিতে হবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এগুলো তো আপনি পুরো মুখস্থ করতে বলতেছেন। এগুলো আমিও এইভাবেই মুখস্থ করে করে শিখছি। আমি তো তোমাকে ভেঙে ভেঙে বুঝাচ্ছি প্রত্যেকটা জিনিস। আমার যখন টিচার পড়াইছে, আমি কিন্তু খুব বিখ্যাত একটা কলেজে পড়তাম, আমার যখন টিচার পড়াইছে তখন সে এত ভেঙে ভেঙেও বলে নাই, ঠিক আছে? সো জিনিসপত্রগুলা কিছু কিছু জিনিসপত্র থাকে যেগুলো বুঝে বুঝে তোমাকে মুখস্থ করতে হয়, কোনো বিকল্প নাই। যদি তোমাকে ফার্দার আন্ডারস্ট্যান্ডিং আনতে হয় তাহলে বুঝে বুঝে মুখস্থ করা লাগবে। সো এটা আমরা বুঝে বুঝে মুখস্থ করতেছি। এবার দেখো ভি যেটা আছে, এইটা আমরা জানি যে 1 মোল গ্যাসের আয়তন কত? 22,400 ml। 22,400 ml। তো তুমি জানো যেইটা ml ওইটাই হচ্ছে আমার সেন্টিমিটার কিউব। তাহলে যেহেতু আমরা সিজিএসে যাচ্ছি, সেন্টিমিটার কিউবেই তো যাবো আমরা আয়তন, তাই না? তাহলে এখানে আমাদের গুণ হবে 22,400। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? নিচে দেখো এইটা যাবে হচ্ছে 1 মোল, 1 মোল মানে আমার 1 বসবে, আর টেম্পারেচার 0 ডিগ্রি মানে 273 কেলভিন। এই যদি আমি শেষ করি, এই টোটাল মিলে গুণ করলে আবারও আগের মতো 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আসবে। এই যে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 সিজিএস ইউনিটে, এই টোটালটার পরিবর্তে তুমি আর্গ লিখতে পারবা, কাজের ইউনিট। এরপর আসবে হচ্ছে মোল পার কেলভিন। এই হচ্ছে আমাদের তোমার ইউনিটের কনভার্সন যেভাবে করতে হয়। ওকে, সো এই কনভার্সনটা তুমি ঠিক এইভাবে শিখে রাখবা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই কয়টা শিখবো? এই 3টা শিখলেই হইতেছে। বইতে ক্যালোরিটাও দেয়া আছে, আর একটা ইঞ্জিনিয়ারিং ইউনিট দেয়া আছে। ইঞ্জিনিয়ারিং ইউনিট লাগবে না, ক্যালোরি লাগবে না, ক্যালোরিটা মুখস্থ করবা। আর এই 3টা এইভাবে তুমি হচ্ছে যে করে করে শিখবা, একদম A to Z প্র্যাকটিস করে করে শিখবা। ওকে, তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিট যদি তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য পড়তে চাও তাহলে তুমি শিখতে পারো, বুঝতে পারছো? তাছাড়া তোমার লাগবে না। ওকে, সো আশা করি এই 3টা জিনিস তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। আগামী ক্লাস থেকে আমরা টাইপ 9 থেকে শুরু করব। আমরা কমপ্লিট করলাম হচ্ছে 2টা পর্বে, কমপ্লিট করছি 2টা পর্বে হচ্ছে টাইপ 8 পর্যন্ত। কেমন? টাইপ 8 পর্যন্ত ডান বা কমপ্লিট। সো অবশ্যই ক্লাস কেমন লাগতেছে সেটা ফিডব্যাক দিবা। আর যারা আমার সাথে অর্গানিক পড়তে চাও তারা জৈব যৌগ ব্যাচে ভর্তি হয়ে যাবা। আমরা কিন্তু 12 তারিখ থেকে ক্লাস শুরু করব। যে কয়জন ভর্তি হবে তাদেরকে নিয়েই ক্লাস শুরু করব। তোমরা যারা যারা আমার ক্লাস বুঝতেছো, এই এত মনোযোগ দিয়ে 60-70 জন 80 জন 90 জন করে ক্লাস করতেছো লাইভে এবং পরবর্তীতে দেখবা, আমি তোমাদের থেকে আশা করব 500 টাকা তোমাদের কাছে এমন কিছু না। এখন 500 টাকা ভাঙাইলে একদিনে শেষ হয়ে যায়। সো তোমরা সবাই আমাদের সাথে সাথে পেইড ব্যাচে অর্গানিকটাও কমপ্লিট করবা। আমরা এইদিকে পরিবেশ রসায়ন শেষ করব, প্যারালালি আমরা অর্গানিক চালাবো। অর্গানিকের ভিতরে ভিতরে আমাদের তড়িৎ রসায়নের ক্লাস যাবে। তড়িৎ রসায়ন শেষ হবে, তড়িৎ রসায়ন না, পরিমাণগত রসায়নই আগে ধরবো। পরিমাণগত রসায়নের ক্লাস যাবে, তারপরে আমরা তড়িৎ রসায়নে যাব। বিকজ পরিমাণগত না পড়ে তড়িৎ পড়া যায় না, পরিমাণগতর সাথে তড়িৎ কানেক্টেড, বুঝতে পারছো? সো আমরা আগে পরিমাণগতই পড়বো, তারপরে তড়িৎ পড়বো। সো আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের অবশ্যই আর একটু বেশি কমেন্ট পড়ার ট্রাই করবো। আজকে অনেক কিছু পড়াইছি, তোমাদের কমেন্টগুলো একটু কম পড়ছি। থ্যাংক ইউ। ভাইয়ের জন্য দোয়া কইরো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।